রহস্য ও থ্রিলার দিয়ে নির্মিত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালিব আবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। মা, ও মা, হাত মুখ ধোয়ার পানি দাও তো, কই গেলে? পারুল দেবী চমকে গিয়ে তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখল সৌম্য উঠানে দাঁড়িয়ে আছে। কোমরে হাত দিয়ে বলছে, মা তুমি আমার রুমে কি করছিলে? এখন বড় হয়েছি না আমি, পার্সোনাল অনেক কিছু থাকতে পারে। পারুল দেবী চমকে গিয়ে তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখল সৌম্য উঠানে দাঁড়িয়ে আছে। কোমরে হাত দিয়ে বলল, মা তুমি আমার রুমে কি করছিলে? তুই তো রুমেই ছিলি রে। সৌম্য থতমত খেয়ে বলল, কি? আমি তো মাত্রই আসলাম। কাল রাতে আমি তো কোথায় কোথায় ঘুরেছি জানি না, কি জানি হচ্ছে আমার সাথে মা, কিছুই মনে থাকে না আমার। তারপর আবার মেয়েটার সাথে হেঁটে গিয়ে মসজিদে প্রবেশ করল। মসজিদের মাঝ বরাবর একটা আলোকিত পর্দা টাঙানো। জিদান পর্দা ভেদ করে সামনে গিয়ে ইমামের জায়নামাজে দাঁড়ালো। পেছনে মেয়েটার বাবা সহ বাকি ছায়ামূর্তিগুলো এক কাতারে সোজা হয়ে দাঁড়ালো। পর্দার আড়ালে ওই মেয়েটা দাঁড়ালো নামাজের আদলে। মসজিদে কোনো বাতি না জ্বললেও তাদের শরীরের নূরের আলোতে পুরো মসজিদ আলোকিত হয়ে আছে। সাথে রয়েছে মন মাতানো ঘ্রাণ। জিদান নিজেও জানে না সে কোথায় আছে, কাদের সাথে আছে বা কি করছে। মেয়েটা বলেছিল নামাজের ইমামতি করতে হবে। সে কথা মেনে জিদান আল্লাহু আকবার বলে জায়নামাজে দাঁড়িয়ে গেল। পেছনে সবাইও আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল বুকে হাত বেঁধে। এই পর্যায়ে আমরা জিদানের কণ্ঠে মনোমুগ্ধকর তেলাওয়াত শুনতে পাই। পেছনে দাঁড়ানো মেয়েটার বাবার ঠোঁটের কোণ এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। মেয়েটার চেহারা দেখেও বোঝা যায় তার খুশির পরিমাণ। এর সাথে দৃশ্য ফিরে আসে বর্তমানে। জিদান এখনও ওয়াশরুমে কপালে থাকা ওই মাকড়সার স্কেচটা সাবান দিয়ে ডলছে, কিন্তু কিছুতেই উঠছে না সেটা। জিদান পেরেশান হয়ে ভাবতে লাগলো, তাহলে মেয়েটা কি আমার সাথে কিছু করেছে রাত্রিবেলা? কিন্তু মেয়েটা করবে কিভাবে? মেশিন তো আমার কাছে। ধুর, কি ভাবছি এসব। এই মাকড়সার দাগ নিয়ে এখন এভাবে বাইরে যাব? এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হতে লাগলো। এর মাঝেই আবার সৌম্যর কল এলো। জিদান কল রিসিভ করতেই সৌম্য চেঁচিয়ে বলল, এই তোর 5 মিনিট? আমি আধা ঘন্টা ধরে গোল চত্বরে দাঁড়িয়ে ভিটামিন ডি খেয়ে কালো জাম হয়ে যাচ্ছি, আর তোর এখনও খবর নেই? জিদান বলল, আমি করব বল, মরতে গিয়ে হাগা ধরে গেছে, তাই লেট হয়ে গেল। তুই 2 মিনিট ওয়েট কর, আমি 6 মিনিটের মধ্যে আসছি। এই বলে ফোন কেটে তাড়াতাড়ি রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আরও কয়েকবার কপালে ঘষা দিয়ে স্কেচটা উঠানোর ব্যর্থ চেষ্টা করে একটা ক্যাপ মাথায় দিয়ে বের হয়ে গেল, যাতে স্কেচটা দেখা যায় না। জিদান বাসায় তালা দিয়ে বের হয়ে যেতেই আমরা দেখতে পাই জিদানের অগোছালো রুমটা আপনা আপনি গুছিয়ে যাচ্ছে। কাঁথা বালিশগুলো সুন্দর করে ভাঁজ হয়ে এক জায়গায় রাখা হলো। বিছানার চাদর টান টান হয়ে পরিপাটি হয়ে গেল। এদিক ওদিক পড়ে থাকা ময়লাগুলো উড়ে গিয়ে জানালা দিয়ে বাইরে চলে গেল, যেন অদৃশ্য কেউ এই কাজগুলো করছিল। এদিকে জিদান তাড়াহুড়া করে হেঁটে গোল চত্বরে চলে গেল। সেখানে গিয়ে দেখলো বেচারা সৌম্য ইতিমের মতো বসে আছে। মেয়ে দেখতে যাবে বলে আলতো সোনো যা মেখেছিল, ভিটামিন ডি এর প্রভাবে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন ঘেমে পুরো শার্ট ভিজে গিয়েছে। জিদান পেছন থেকে গিয়ে একটু কাশিতে বলল, একটা সাবান এনে দেবো নাকি? গোসল করে ফেলে এখানে। সৌম্য চমকে গিয়ে পেছনে তাকে বলল, এই তোর আসার সময় হলো, তোকে আসতে বলাই ভুল হয়েছে আমার, এর চেয়ে আমি একা চলে যেতাম। জিদান বলল, ডেকে না, অপমান করবি না, আমার সাথে এমন ব্যবহার করলে আমি কিন্তু চলে যাবো, তুই একাই যা। সৌম্য বলল, যা যা, তোকে কি ধরে রাখছি নাকি? শুনেছ ওর বান্ধবীটা নাকি মেলা সুন্দরী। জিদান বলল, বান্ধবী বড় কথা না, বন্ধুত্বই আসল, খালি তোর জড়াজড়িতে যাচ্ছি, না হলে জীবনেও যেতাম না। চল চল, দেরি হয়ে যাচ্ছে। সৌম্য মাথা নেড়ে বলল, তুই একটা জিনিস মামা, দয়া করে ওইখানে গিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলিস না, মুখে একটু লাগাম দিস। জিদান বলল, লাগাম থাকে ঘোড়ার, বাঘের কখনো লাগাম থাকে না বেটা। সৌম্য ভুরুকুচকে বলল, বাঘ কে? জিদান নিজের দিকে ইশারা করে সৌম্য হাসতে হাসতে বলল, তুই ওই বাঘ যে বান্দরের বিয়ে তো নাচতে যাস। জিদান রেগে বলল, দেখ এমন অপমান করলে কিন্তু আমি যাবো না তোর সাথে। সৌম্য বলল, বান্ধবী? জিদান বলল, হ্যাঁ ভাই হ্যাঁ, পাবলিক বুঝেছে আমি বান্ধবীর লোভেই যাচ্ছি, এতবার বলা লাগবে না। পরবর্তী দৃশ্যে দেখা যায় একটা রেস্টুরেন্টে বসে আছে সৌম্য এবং জিদান। অপর পাশের চেয়ারে 2টা মেয়ে। একটা মেয়ে তো দেখতে বেশ সুন্দরী,
তবে অপরটাকে দেখলে মনে হয় ছোটবেলা কোনো টিকা বাকি রয়ে গিয়েছিল। জিদান সৌম্যর কানে বিড়বিড় করে দাঁত কটমট করে বলল, তাহলে এই তো সুন্দরী বান্ধবী। ভাই, এমন ত্রিভুজের মতো মেয়ে যদি সুন্দরী হয় তাহলে আমি সুন্দরী শব্দ যে আবিষ্কার করেছে তার নামে মামলা করে দেব। সৌম্য জিদানের পায়ে ঠাস করে পাড়া দিয়ে ফিসফিস করে বলল, ভাই সুন্দরী না বললেও তো তুই আসতি না, কোনো রকম অ্যাডজাস্ট করে নে। এই ত্রিভুজটাকে নিয়ে একটু সাইডে চলে যা, আমি তার সাথে একটু কথা বলি। তখন সামনে বসে থাকা সুন্দরী মেয়েটা বলল, আপনারা দুজন ফুসুর ফুসুর করছেন কেন? যা বলে স্পষ্ট করে বলতে পারেন। এখানে আমাদের মাঝে যা কথা হবে ঘরে কেউ জানবে না, তাই মন খুলে কথা বলুন। সমু মেয়েটার দিকে তাকিয়ে হাবলার মতো হেসে বিড়বিড় করে বলল, বন্ধু কি দিয়ে শুরু করবো বলে দে একটু, আমার হাঁটু কাঁপতেছে কেন জানি। জিদান বিড়বিড় করে বলল, জিজ্ঞাসা কর এমন আইটা কলার মতো বান্ধবী কই পাইছে। সমু আবার জিদানের পায়ে লাথি দিল এবং মেয়েটাকে জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? জিদান বলল, বাহ, এতক্ষণ ভেবে এই প্রশ্ন? কমপক্ষে 10 মার্ক তো পাবি এই প্রশ্নের উত্তরে। মেয়েটা একটু হেসে বলল, না আমি কিছু মনে করিনি, আমার নাম পূজা বণিক। আর আপনার নাম নিশ্চয়ই সৌম্য? সৌম্য লাজুক হাসিতে বলল, হ্যাঁ আমি সৌম্য, সৌম্য দাস। জিদান পাশ থেকে বলল, হ্যাঁ তুই সৌম্য দাস, সকালে খেয়েছিস ঘাস? সৌম্যর চোখ রাঙিয়ে জিদানের দিকে তাকিয়ে বলল, তোরে না বলছে একটু লাগাম দিতে। জিদান বলল, ঘাস না খেলে এখনো কিছু অর্ডার করিস না কেন? তোর জালে নাস্তা না করে চলে এসেছি। পূজার বান্ধবী তার হলুদ দাঁতগুলো বের করে বলল, ভাইয়া মনে হয় ফুডিস, মানে খেতে ভালোবাসেন। জিদান বলল, বিশ্বাস করেন যতক্ষণ আপনি কথা বলেননি ততক্ষণ ভাবছিলাম আপনি কোনো রোবট যা বানানোর পর সায়েন্টিস্ট আত্মহত্যা করে মরে গেছে। পূজা হাসতে হাসতে বলল, কিছু মনে করবেন না আপনারা, আমি খাবার অর্ডার দিচ্ছি, তবু শান্ত হন আপনি। এই বলে পূজা উঠে চলে গেল খাবার অর্ডার দিতে, সাথে পূজার বান্ধবীও গেল। যার সময় পূজার বান্ধবী জিদানের দিকে তাকিয়ে চোখ টিপ মারল। জিদান বিড়বিড় করে বলল, আমি অন্ধ হয়ে গেলাম না কেন? তারা চলে যাওয়ার পর সৌম্য চড়াও হলো, কিরে ভাই তুই কি শুরু করছস? পূজার সাথে আমাকে একটু কথা বলতে দে, এসে খাই 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 শুরু করছস, প্লিজ এবার অবজেক্ট টু। জিদান ভ্রুকুচকে বলল, এবার হুমকি দে বান্ধবী বলে। সৌম্য বলল, না এবার তুই চলে যাবি, কারণ এই বান্ধবী হুমকির মধ্যে পড়ে না, তবে একটু চুপ থাক, তুই আমাকে স্পেস দে, কথা বলতে দে। জিদান বলল, ঠিক আছে যা, তোর খাতিরে চুপ থাকলাম, খাবার আসুক, আমি চুপচাপ খাবার খাবো, তোর কথা বলিস। এর মাঝে পূজা এবং তার বান্ধবী চলে আসলো, সাথে একজন ওয়েটার খাবারের ট্রে নিয়ে আসলো। খাবার সামনে রাখা হলো, ড্রিঙ্কস রাখা হলো। পূজা এবং তার বান্ধবী বসে বলল, তো খেতে খেতে কথা বলা যাক, আসলে আমার খুব খিদে পেয়েছে। জিদান সৌম্যর কানে বলল, দেখ আমি তোর হবু বউয়ের চেহারা দেখে বুঝেছি তার খিদে পেয়েছে, এই জন্য খাবারের জন্য এমন করলাম। সৌম্য বলল, চুপ কর চাপাবাজ, নে এবার ঠোস মুখের ভেতরে। এই বলে সৌম্য একটা ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা পূজা আপনার হবি কি? পূজা ওর ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিয়ে স্ট্র লাগিয়ে চুমুক দিয়ে বলল, আমার নির্দিষ্ট কোনো হবি নেই, যখন যা ভালো লাগে তাই করি। আমার বাবা মা আমাকে ফ্রিডম দিয়ে দিয়েছে, তবে আমি কখনো সেই ফ্রিডমের ভুল ব্যবহার করিনি। সৌম্য বলল, এদিকে আমার পরিবার থেকে আমি ছেলে হয়েও কখনো ফুল ফ্রিডম পাইনি, এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওর সাথে মেশা যাবে না, এটা খাওয়া যাবে না। আমার জীবনের এখন পর্যন্ত শুধু না না শুনতে শুনতে গিয়েছে। শুনেছি বিয়ের পরও ছেলেদের মুক্তি নেই, বিয়ের পর বাবা মায়ের সব কিছুতে না না বলার দায়িত্বটা নাকি বউরা নিয়ে নেয়। পূজা হাসতে হাসতে বলল, এটা একদম ভুল ধারণা, সবার কথা জানি না, তবে আমি আমার হাজব্যান্ডকে কখনো বন্দি করে রাখবো না, সে যা করতে চাইবে তাই করবে, আমার কোনো আপত্তি থাকবে না, শুধু এমন কিছু না করলেই হয় যাতে সম্পর্কে ফাটল ধরে। সৌম্য একটু খুশি বলল, আর সম্পর্কে ফাটল না ধরার পলিসি কি? পূজা বলে, একটা সম্পর্ক সুন্দর রাখতে শুধু একটা পলিসি ফলো করাই যথেষ্ট, হয় তুমি তার মতো হয়ে যাও, না হলে তাকে তোমার মতো করে ফেলো। যখন দুজনের মেন্টালিটি মিলে যাবে তখন সম্পর্কে কখনো কোনো ফাটল ধরবে না। এদের কথার মাঝে ওইদিকে জিদান মুখের ভেতর এক গাদা ভরে ষাঁড়ের মতো চিবুচ্ছে। ব্যাকগ্রাউন্ডে ষাঁড়ের ভ্যা ভ্যা ডাক বেজে উঠল। পূজার বান্ধবী জিদানের খাওয়া দেখে হলুদ দাঁত বের করে হাসছে। জিদান মনে মনে বলছে, দাঁত না যেন পাকনা কলা। এর মাঝে সোমবার পূজার মাঝে বেশ ভাব জমে গেল। দুজন দুজনের চোখে তাকিয়ে মুচকে মুচকে হাসছে আর ড্রিঙ্কসের চুমুক দিচ্ছে। পূজা জিজ্ঞাসা করল, আচ্ছা আপনি শাড়ি পরাতে পারেন? পাশ থেকে জিদান বলে উঠল, শাড়ি খুলতে পারে। সৌম্য ফ্রুত করে ড্রিঙ্কস ফেলে দিল মুখ থেকে। সামনে থাকা পূজা একদম ভিজে গেল ড্রিঙ্কসের ছেটায়।
সৌম্য হিচকি তুলে কাশতে কাশতে বলল, সরি, ও মজা করছে। হ্যাঁ, আমি শাড়ি পরাতে পারি। পূজা টিস্যু দিয়ে নিজের জামা মুছতে মুছতে একটু বিরক্ত হয়ে বলল, এসব কী ধরনের মজা? আর আপনি এভাবে রিয়াক্ট করলেন কেন শাড়ি খোলার কথা শুনে? জিদান মুখের খাবার নিয়ে বলল, কারণ এটা মজা ছিল না। কিরে সৌম্য, তোর কি মনে নাই নন্দিতার কথা? তাকে কি সুন্দর করে শাড়ি পরিয়ে দিলি বিয়ের অনুষ্ঠানে নাচার জন্য, তারপর আবার খুলে দিলি পারফরমেন্সের পরে। পূজার সৌম্যর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, হোয়াট? সৌম্য থতমত খেয়ে বলল, আরেও মিথ্যা বলছে। জিদান ভাই আমার, বলে দি তুই মজা করছিস, দেখ কেমনি খেপে যাচ্ছে সে। জিদান বলল, দেখেন পূজা ম্যাডাম, আপনি আমাকে এত সুস্বাদু খাবার খাইয়েছেন, আমি আপনার নুন খেয়েছি তাই মিথ্যা বলবো না আপনাকে। এখন বিচার আপনার। এটা শুনে পূজা দাঁত কটমট করে সেখান থেকে উঠে চলে গেল হনন করে। পেছন পেছন আরেকটা কলাও চলে গেল। সৌম্য জিদানের চুল টেনে ধরে বলল, এই জন্যই কি তোরে নিয়ে আসছিলাম আমি? কি সুন্দর ভাব জমে ফেলেছিলাম মেয়েটার সাথে, দিলি তো সব ক্যারাবেরা করে। তোরে আজকে আমি খুন করে ফেলবো, তোর রক্ত খাবো আমি। জিদান হাসতে হাসতে বলল, এটা তোর আগেই ভাবা উচিত ছিল। সুন্দরী বান্ধবীর লোক দেখে আমাকে এখানে এনেছিস, এসেই দেখে একটা কলা, তার উপর আবার বলিস অ্যাডজাস্ট করে নিতে। সৌম্য জিদানকে কিল ঘুষি দিতে লাগলো আর বলতে লাগলো, তাই বলে তুই আমার বিয়ে ভেঙে দিবি? আগেরটাও ভেঙে দিলি, এখন আগেরটা রেফারেন্স দিয়ে এটাও ভেঙে দিলি। তোর এমন জায়গায় মারবো আমি আজকে, যাতে তোর বিয়ে থেকে তোর মন উঠে যায়। এই বলে সৌম্য অসাবধানতা বশত জিদানকে ধাক্কা দিল এবং জিদান দূরে গিয়ে পড়ল। টেবিলের কোণের সাথে লেগে কপালের সেই স্থানে আঘাত পেল যেখানে মাকড়সার স্কেচ। সেখান থেকে রক্ত বেরোতে লাগলো হালকা হালকা। কিন্তু আশ্চর্যের বিষয়, তখন জিদানের কপালে সেই স্কেচটা ছিল না। সৌম্য এটা দেখে একটু ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি নিজের পকেট থেকে রুমাল বের করে জিদানের কপালের ক্ষত স্থানে চেপে ধরে বলতে লাগলো, আমি এটা করতে চাইনি বন্ধু, সরি, তাড়াতাড়ি হাসপাতালে চল। বিশ্বাস কর, আমি ইচ্ছে করে করিনি, কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারিনি, সরি বন্ধু। তখনই পুরো রেস্টুরেন্ট কাঁপতে লাগলো। চেয়ার টেবিল সহ সবকিছু, পানির গ্লাস এবং প্লেট ফ্লোরে পড়তে লাগলো কাঁপুনির প্রভাবে। সবাই ভাবলো ভূমিকম্প হচ্ছে, কিন্তু বাইরে সব ঠিকঠাক, যা হওয়া রেস্টুরেন্টের ভেতরেই হচ্ছে। জিদান অবাক হয়ে দেখল দূরে এক কোণে দাঁড়িয়ে আছে গতকাল রাতে দেখা সেই মেয়েটি। তবে এবার তার মুখে হাসি নেই, জেগে উঠেছে প্রচণ্ড রাগ। রাগের সম্মুখ দিকে তাকিয়ে আছে। জিদান আনমনে তাকে দেখে বলে উঠল, অপসরা। সৌম্য এক ঝটকা গিয়ে চেয়ারের টেবিলে ভেঙে আছড়ে পড়ল। খালি চোখে সবাই দেখল সৌম্য আপনা আপনি উঠে গিয়ে আছড়ে পড়ছে। কিন্তু জিদান দেখতে পেল কোণে দাঁড়িয়ে থাকা মেয়েটা হাতের ইশারায় সৌম্যকে ছুঁড়ে ফেলে দিল। এরপর আবার হাতের ইশারায় সৌম্যকে উপরে তুলে একটা আছাড় দিল। সেখানে থাকা সবাই খুব ভয় পেয়ে গেল। সৌম্য নিজেও বুঝতে পারছে না এগুলো কি হচ্ছে তার সাথে। মেয়েটা যখন সৌম্যকে আবার আঘাত করতে যাবে, জিদান অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি সৌম্যর সামনে গিয়ে দাঁড়িয়ে হাত দিয়ে বাধা দিয়ে বলল, থামো, আমার বন্ধু। সবাই হা করে তাকিয়ে আছে জিদানের দিকে। সৌম্য অবাক হয়ে কোকড়াতে কোকড়াতে বলল, কার সাথে কথা বলছিস তুই? জিদান বলল, তোকে সব বলবে, এখন চুপ থাক। মেয়েটা কর্কশ গলায় বলল, কিন্তু সে তোমাকে আঘাত করেছে, আমি তাকে শাস্তি দেব। মেয়েটার কণ্ঠ জিদান ব্যতীত আর কেউ শুনতে পেল না। জিদান ঘাবড়ে গিয়ে বলল, না না, সে ইচ্ছে করে আমাকে আঘাত করেনি, দুষ্টুমি করতে গিয়ে অসাবধানতা বশতটা হয়ে গিয়েছে, ও তো আমার ফ্রেন্ড। মেয়েটা বলল, ঠিক আছে, যেহেতু তোমার কোনো অভিযোগ নেই তাই আমি তার শাস্তি স্থগিত করলাম। তবে মনে রেখো, তোমার প্রতিটা আঘাত এখন থেকে আমার, তোমার প্রতিটা কষ্ট এখন থেকে আমি অনুভব করব। এই বলে মেয়েটা সাদা ধোঁয়ার ন্যায় অদৃশ্য হয়ে গেল। সৌম্য হা করে বলল, তুই কার সাথে কথা বললি? জিদান একটু চিন্তিত হয়ে বলল, আগে আমি জেনে নিই সে কে। দৃশ্য পরিবর্তন। বাবা, তোমার অফিসের সময় হয়ে যাচ্ছে আর তুমি এখনো গোসলই করছো। কথাটা কিচেন থেকে বলল জিদানের বড় বোন জেসিয়া মিম। ওয়াশরুম থেকে জিদানের বাবা আফজাল শরীফ মাথা মুছতে মুছতে বের হল এবং বলল, রাতে ঘুমিয়েছিলাম দেরি করে, তাই সকালে উঠতে লেট হয়ে গিয়েছে। কিচেন থেকে মিম নাস্তার থালা নিয়ে ডাইনিংয়ে এসে বসলো। অপর পাশে আফজাল শরীফ বসে রুটিতে জ্যাম লাগাতে লাগাতে বলল, জিদানের সাথে কথা হয়েছে তোর? মিম মুখে খাবার দিয়ে চিপুতে চিপুতে বলল, তোমার গুণধর ছেলের কি আমার সাথে কথা বলার সময় আছে নাকি? সে তখন কল দেয় যখন তার ইচ্ছা হয়, আমি কল দিলে কখনো রিসিভ করে না। আফজাল শরীফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ছেলেটাকে নিয়ে আর পারলাম না, এত করে বললাম আমাদের সাথে এসে থাক, তা না করে সে তার মায়ের স্মৃতি জড়ানো বাড়িতেই থাকবে। মায়ের কথা তুলতেই মিমের মনটা খারাপ হয়ে গেল। মাকে যে মিম ভালোবাসে না তা না, মিমও তার মাকে অনেক মিস করে। মায়ের ঘ্রাণ এখনো মিমের নাকে এসে লাগে।
কিন্তু জিদান একটু বেশি আবেগী ছেলে। সে মনে করে ছোটবেলায় মায়ের বলা সেই রূপকথার গল্পে উল্লেখিত গ্রামটা সত্যি সত্যি আছে। দৃশ্য চলে যায় অতীতে। আচ্ছা, ওই রাক্ষসটা কি গ্রামের সবাইকে খেয়ে ফেলেছিল? ছোট্ট জিদান আর মিম মায়ের দুপাশে শুয়ে আছে মাকে জড়িয়ে ধরে। তাদের মা মরিয়ম বেগম পরম যত্নে ছেলেমেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং রূপকথার গল্প শোনাচ্ছে। জিদানের প্রশ্নে মা একটু হেসে বলল, না, সবাইকে খেয়ে ফেলে তো গল্পই শেষ। ওই রাক্ষসের ভয়ে গ্রামের অনেকেই নিজেদের বাড়িঘর ছেড়ে অন্য গ্রামে চলে যায়। গ্রামের মুরব্বী জয়নাল কবিরাজ ওই রাক্ষসকে মারার জন্য উপায় খুঁজতে থাকি। ছোট্ট মিম বলল, আমি সেখানে থাকলে একটা ঘুষি দিয়ে ওই রাক্ষসকে মেরে ফেলতাম। জিদান বলল, না বাবু, তুমি পারতা না, রাক্ষসটা অনেক বড় ছিল, তাই না মা? মা মরিয়ম বেগম বলল, হ্যাঁ, সেটা অনেক বড় রাক্ষস ছিল। মাথায় শিং ছিল, বড় বড় দাঁত ছিল, সারা শরীরে লোম ছিল। জিদান ভয়ে মাকে শক্ত করে ধরে বলল, তাহলে তো তার লেজও ছিল, তাই না মা? মিম বলল, না, লেজ থাকবে কেন? লেজ তো থাকে গরুর, ওটা তো রাক্ষস। জিদান বলল, না, লেজ থাকতে হবে, নাহলে আমি তাকে রাক্ষস বলে মানি না। মিম বলল, তুই মানলে কি না মানলে কি, রাক্ষসের লেজ থাকে না। মা, তুমি বলছো না কেন? জিদান জেদ করে বলে, না মা, তার লেজ থাকতে হবে, তুমি বলো না মা তার লেজ ছিল। মিম বলল, ছিল না। জিদান বলল, ছিল। এই নিয়ে দুজনের মাঝে লড়াই লেগে গেল। মা মরিয়ম বেগম হাসতে হাসতে দুজনকে ছাড়িয়ে বলল, এমন লড়াই করলে কিন্তু এখনই আমি রাক্ষসকে ডাক দিব, তারপর নিজেরাই দেখে নিও তার লেজ আছে কি না। তখনই জানালার একটা শব্দ হলো, যেন কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। জিদান এবং মিম ভয় পেয়ে মায়ের কলিগুটিসুটি মেরে রইল। মা মরিয়ম বেগমের চেহারাও স্পষ্ট ভয়ের ছাপ দেখা যাচ্ছে। তবু তিনি বাচ্চাদের সাহস দেওয়ার জন্য মজার ছলে বলল, ওই যে রাক্ষস এসে গিয়েছে, যাও দেখো তার লেজ আছে কিনা। জিদানের মিম ভয় কান্না করতে করতে বলল, না, দরকার নেই মা, তুমি রাক্ষসকে চলে যেতে বলো না, ও মা বলো না। মরিয়ম বেগম মজার ছলে বলল, হুশ হুশ রাক্ষস, চলে যা, নাহলে মিম তোকে এক ঘুষি দিয়ে মেরে ফেলবে আর জিদান তোর লেজ কেটে নেবে। এই বলে মরিয়ম বেগম বাচ্চাদের শক্ত করে বুকে আগলে ধরল। তার চেহারায় অদ্ভুত এক ভয়, যেন সত্যি সত্যি রাক্ষসের উপস্থিতি আছে। আমরা দেখতে পাই জানালার পাশে দুই শিংওয়ালা ভয়ানক একটা কালো ছায়া আস্তে করে অদৃশ্য হয়ে গেল। দৃশ্য ফিরে এলো বর্তমানে। আফজল শরীফ ব্যাগ কাঁধে নিয়ে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হচ্ছে। পেছন থেকে মিম এসে বলল, বাবা, আজকে না হয় অফিসের শেষ দিন, জিদানকে একটু দেখে এসো, আর কিছু দরকার হলে দিয়ে এসো। আফজল শরীফ ঠিক আছে বলে চলে গেল। মিম দরজা লাগিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য, ভার্সিটি যাবে বলে। তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। মিম ওয়াশরুম থেকে উচ্চস্বরে বলল, আসছি, একটু অপেক্ষা করুন। কিন্তু কলিং বেল বাজিয়েই চলেছে এক নাগারে। মিম বিরক্ত হয়ে পুরোপুরি ফ্রেশ না হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দরজা দিকে এগিয়ে বলতে লাগলো, বললাম না আসছি, এতবার কলিং বেল চাপার মানে কি? কে? ততক্ষণে কলিং বেল চাপা বন্ধ হয়ে গিয়েছে। মিম দরজা খুলে অবাক হয়ে দেখল কেউ নেই সেখানে। তবে সিঁড়ির দিকে একটু উঁকি মারতে দেখল লাল পাঞ্জাবি পরিহিত কেউ একজন দ্রুত নেমে যাচ্ছে। মিম ডাক দিল তাকে, হ্যালো, কে আপনি? কলিং বেল কেন দিয়েছেন? কিন্তু সে না থেমে দ্রুততার সাথে মিমের চোখের আড়াল হয়ে গেল। মিম একটু বিরক্ত হয়ে যখন দরজা বন্ধ করতে যাবে তখন দেখল দরজার সামনে একটা চিঠির খাম পড়ে আছে। মিম একটু অবাক হয়ে একবার সিঁড়ির দিকে তাকিয়ে ইতস্তত বোধ করে চিঠির খামটা উঠিয়ে এক এপাশ ওপাশ উল্টে দেখল খামে কিছু লেখা নেই, শুধু একটা মাকড়সার স্কেচ আঁকা খামের উপরে। মিম সেখানে দাঁড়িয়ে এই খামটা খুলে ফেলল এবং অবাক হয়ে চোখ বড় করে দেখল একটা ছবি, যেখানে মিমের পুরো পরিবার, বাবা, মা, জিদান এবং সে নিজে। কিন্তু জিদানের মুখটা বিকৃত করা, দেখে মনে হচ্ছে কেউ সুইজাত কিছু দিয়ে জিদানের মুখে অসংখ্য ফুটো করে দিয়েছে। মিম একটু ঘাবড়ে গিয়ে যখন ছবিটা উল্টো অন্য পাশে দেখল তখন চোখে অদ্ভুত এক ভয় জেগে উঠল। মিম তাড়াতাড়ি করে ভিতরে এসে কোন রকম রেডি হতে লাগলো। মাথায় হিজাব পরে চোখের চশমা নিয়ে ব্যাগ নিয়ে তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে গেল। দেখা যায় ছবিটা উল্টো করে টেবিলে রাখা, আর সেখানে লেখা, ইউ ক্যান সেভ হিম। দৃশ্য পরিবর্তন। জিদান ক্লান্ত হয়ে বাসায় ফিরে এসেছে। সিঁড়ি বেয়ে উঠছে আর ভাবছে রেস্টুরেন্টে কি ঘটে গেল। আমি যদি তাকে না থামাতাম তাহলে সে সম্মুখে মেরেই ফেলত। কিন্তু কেন? আমার জন্য সেগুলো কেন করছে? সে কি চায় আমার কাছে? ভাবতে ভাবতে নিজের ফ্লোরে এসে চাবি বের করে বাসার তালা খুলে ভেতরে ঢুকেই একটা কারেন্টের মতো ঝটকা খেয়ে আবার বের হয়ে এলো এবং বলল, এটা কার বাসায় ঢুকে পড়লাম ভুলে? এই বলে চারিদিকে তাকিয়ে ভালো করে দেখে বলল, না না, বলতে হয়নি, এটাই তো আমার ফ্লোর।
আর আমার চাবি দিয়ে তালা খুলছে, মানে বাসাটা আমার, তাহলে ভেতরে সব কিছু এত পরিপাটি কেন? জিদান এবার হালকা কল্লা ঢুকিয়ে বাসার ভেতরে আবার উকি মেরে দেখলো সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা। বিছানা চাদর শেষ করে ভাঁজ করে ঘুমেছিল তার মনে পড়ছে না। জামা কাপড় এদিক সেদিক ছড়িয়ে ছিটে ফেলা ছিল। চেয়ার আর টেবিলের মাঝে দুই সতীনের সম্পর্ক ছিল, অথচ এখন দেখা যাচ্ছে সবকিছু একদম পরিপাটি। জিদান আস্তে আস্তে পা টিপে ঘরে ঢুকে চারিদিকে তাকাচ্ছে। কাউকে দেখতে না পেয়ে জিদান নিজেকেই নিজে বলল, আচ্ছা আমি নিজের ঘরে নিজে চোরের মতো হাঁটছি কেন চুপি চুপি? এটা বলতেই পেছন থেকে একটা মিষ্টি হাসির শব্দ ভেসে আসলো। এটা সেই মেয়েটার হাসি। জিদান চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলো দরজার কাছে মুগ্ধতা ছড়িয়ে ভুবন মোহিনী হাসি দিয়ে দাঁড়িয়ে আছে সেই অপ্সরা। জিদান একটু ভয় পেয়ে পিছিয়ে যেতেই খাটের সাথে ঠেকে চিত হয়ে খাটে শুয়ে পড়ল। মেয়েটা একটু এগিয়ে এসে বলল, তুমি এত ভীতু কেন? জিদান তাড়াহুড়া করে বলল, খবরদার আগাবেন না আমার দিকে, আমি কিন্তু আয়াতুল কুরসি পড়ে আপনাকে জ্বালিয়ে ভস্ম করে দেব। মেয়েটা খিলখিল করে হাসতে হাসতে আরেকটু এগিয়ে এসে বলল, আমি তো তোমার প্রেমে ইতিমধ্যে ভস্ম হয়ে আছি, এখন যদি চাও তাহলে ছাই করিয়ে নিতে পারো। জিদান কান্না করে দিয়ে বলল, প্লিজ আগাবেন না আমার দিকে, আমি কিন্তু জোরে চিৎকার করব। মেয়েটা বলল, আচ্ছা রেস্টুরেন্টে তুমি আমাকে নিয়ে কি নামে ডাকছিলে যেন? জিদান চোখ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে বলল, ওটা আমার মুখ ফসকে বের হয়ে গিয়েছিল। শুনেছিলাম অপ্সরা দেখতে অনেক সুন্দর হয়, তাই আপনাকে দেখে ওই নামটাই মুখে চলে এসেছে। মেয়েটা একটু মুচকে এসে বলল, তবে নামটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, আজ থেকে আমি তোমার কাছে অপ্সরা হয়ে থাকব। জিদান শোয়া থেকে উঠে এক দৌড়ে গিয়ে লোহার তৈরি একটা বাক্স নিয়ে মেয়েটার দিকে তাক করে বলল, এই যেটা লোহা, আমি জানি আপনারা লোহা দেখলে ভয় পান, আমার সাথে থাকবেন মানে কি? আমি অনেক ভীতু, আমার দিকে আরেক পা আসলে আমি কিন্তু এটা দিয়ে আপনার মাথা ফাটিয়ে দেব। অপশন আবার খিলখিল করে হেসে আরেকটু এগিয়ে আসলো। জিদান বলল, আপনি ভয় পাচ্ছেন না কেন? লোহা দেখে আপনার ভয় পাওয়া উচিত যে, নাহলে মুরব্বীদের কথা মিথ্যে হয়ে যাবে। অপসরা জিদানের দিকে আরেকটু এগিয়ে এসে বলল, হ্যাঁ আমি ভয় পাচ্ছি, তো অনেক ভয় পাচ্ছি। জিদান বলল, ভয় পাচ্ছেন মানে? আবার এগিয়ে আসছেন, ভালো করে ভয় পান প্লিজ। অপসরা একটু ভেবে বলল, আচ্ছা কিভাবে ভয় পেতে হবে তুমি আমাকে শিখিয়ে দাও। জিদান অঙ্গিভঙ্গি করে বলল, এভাবে হাত উঁচু করে ওরে বাবা, ওরে মা, ওরে ফুপু বলে চিৎকার করতে হবে। অপসরা বলল, ওটা ভয় না, ওভার অ্যাক্টিং হবে। আমি তোমাকে শেখাচ্ছি সত্যিকারের ভয় কাকে বলে। এই বলে অপসরা হঠাৎ করে ভয়ানক এক রূপ ধারণ করল। লাল আগুনের মতো চোখ, চেহারা বৃদ্ধ মানুষের মতো কুচানো, মাথায় ছোট ছোট সাপ কিলবিল করছে চুলের জায়গায়। এই রূপে অপসরা ভয়ানক জোরে এক চিৎকার দিল। জিদান হা করে চোখ বড় করে হাবলার মতো হেসে দাঁড়িয়ে রইল, কোনো নাড়াচাড়া করল না। এমনকি এত ভয়ানক রূপ দেখেও জিদান কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেভাবে আছে ঠিক সেভাবে ঠায় দাঁড়িয়ে রইল। অপসরা একটু অবাক হয়ে স্বাভাবিক রূপে ফিরে এসে বলল, কি ব্যাপার, এমন ভয়ানক রূপ দেখে ভিতরে ভয় পেল না কেন? হঠাৎ করে এমন সাহস হলো কোথা থেকে ওর? জিদান এখন একইভাবে দাঁড়িয়ে আছে হা করে হেসে। অপসরা হাততালিতে জিদানের দিকে এগিয়ে আসতে আসতে বলল, বাহ ভাই বা, তোমার সাহস দেখে আমি মুগ্ধ, তোমাকে যতটা ভীতু ভেবেছিলাম ততটা না। এই বলে অপসরা জিদানের কাঁধে হাত রাখতেই টুং করে ধরে পড়ে গেল জিদান। অপসরা হাসতে হাসতে বলল, আচ্ছা তাহলে তুমি পহেলি ফুরসত মে অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই তো বলি এত ভয়ানক চিৎকারে তোমার প্রতিক্রিয়া নেই কেন। অপসরা হাতের ইশারায় জিদানকে হাওয়ায় ভাসিয়ে নিয়ে খাটে শুয়ে দিল। এরপর জিদানের মাথার কাছে বসে অপলক দৃষ্টিতে তার চেহারার দিকে তাকিয়ে মুচকে এসে বলল, জানো আমি কখনো মানুষ পছন্দ করতাম না, মানুষকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করতাম। ভাবতাম আমাদের মাঝে এত এত শক্তি থাকার পরেও আল্লাহ তোমাদেরকে কেন সৃষ্টির সেরা জীব হিসেবে ঘোষণা করল? তোমাদের মাঝে বড় একটা অংশ আল্লাহর সাথে প্রকাশ্যে নাফরমানিতে লিপ্ত। তোমরা প্রতিদিন আল্লাহর হুকুম অমান্য করো, তবু আল্লাহ তোমাদেরকে কেন শ্রেষ্ঠ বলল আমার কেন নই? কিন্তু সেদিন তোমাকে যখন প্রায় মেরেই ফেলেছিলাম, তুমি শেষ নিঃশ্বাস শুনছিলে, তখন নিজের জন্য না ভেবে তোমার মায়ের ছবির দিকে তাকিয়েছিলে। ওই চাহনির মাঝে আমি এমন কিছু দেখেছি যা থেকে বুঝেছি আল্লাহ কেন তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। তোমাদের মতো আমরা কখনো কখনো অনুভব করতে পারি না, আমাদের অনুভূতির শক্তি তোমাদের চেয়ে অনেক কম। এসব কথার মাঝে দরজায় ঠক ঠক শব্দ হলো। অপসরা দরজার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে আস্তে আস্তে করে অদৃশ্য হয়ে গেল। দরজায় দ্বিতীয়বার ঠক ঠক শব্দ হতেই দরজা খুলে গেল, মানে দরজা খোলাই ছিল। দেখা গেল মিম এসেছে।
জিদানকে খাটে শোয়া দেখে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে চারপাশে তাকিয়ে অবাক হয়ে বলল, এটা কার বাসা? জিদান এত পরিপাটে হলো কবে থেকে? মাই গড, গরুর গোয়ালে থাকা ছেলেটা এখন রুম সাজিয়ে গুছিয়ে রাখছে। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। ড্যাম। এই বলে মিম জিদানকে ডাক দিল, জিদান, এই জিদান, ওই সময় ঘুমিয়ে আছিস কেন? ওর বলছি। কিন্তু জিদানের কোনো সারা শব্দ নেই। মিম এগিয়ে গিয়ে জিদানের হাতে থাপ্পড় মেরে বলল, জিদান না, ঘুমের ভান ধরে থাকবি না, ওর বলছি। কিন্তু জিদানের কোনো রেসপন্স না দেখে এবার মিম একটু চিন্তিত হয়ে পাশে বসে হালকা ধাক্কা দিতে দিতে ডাকতে লাগলো, জিদান, জিদান ভাই ওঠ, কি হয়েছে তোর? এই জিদান। তখনই জিদান ভার্ত গলায় চিৎকার করে কান্না করতে করতে বলল, আমাকে ছেড়ে দেন প্লিজ, আমি সারা জীবন আপনার গোলামি খাটবো। আপনি ডানে যেতে বলে আমি ডানে যাবো, বামে যেতে বলে বাইরে যাবো, তবু আমাকে মাইরেন না প্লিজ, আমাকে মাইরেন না। ভীম অবাক হয়ে বলল, কি রে, কি পাগলের প্রলাপ বকতাছোস, কি হয়েছে তোর? জিদান চোখ বন্ধ করে কান্না করতে করতে বলল, আমি পাগল, আমি ছাগল, আমি পুরো বংশ পাগল, দয়া করে আমাকে ছেড়ে দেন। এবার মিম ঠাস করে একটা জিদানের গালে বসিয়ে দিল, কি বলছিস এগুলো? তুই এবার শুকনা পাতা খেয়েছিস? তারপর খেয়ে জিদানের হুঁশ ফিরে পেল। সামনে মিমকে বসে থাকতে দেখে চমকে গিয়ে বলল, তুই তুই কখন আসলি? অপ্সরা কই? মিম বলল, অপ্সরাকে? জিদান চারপাশে তাকিয়ে বুঝতে পারল অপ্সরা চলে গেছে। হাঁপছেড়ে বলল, না কিছু না, তুই হঠাৎ করে এখানে কেন? বাবার সাথে ঝগড়া করেছিস নাকি? মিম বলল, আরে ধুর, তোকে দেখতে এলাম, কল দিলে তো রিসিভ করিস না। আচ্ছা, আমার কল রিসিভ করলে তোর কোন দিক দিয়ে ক্ষতি হয়ে যায় বলতো? জিদান বলল, এখন আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে সময় কাটানোর বয়স, তোর সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় নেই আমার। মিম জিদানের কান টেনে ধরে বলল, ওরে বদের বদ, আমাকে গার্লফ্রেন্ডের ওয়াচ করা হচ্ছে তাই না? খুব বড় হয়ে গেছিস। জিদান আ বলে কান ছাড়, ওয়াং জং মিং, ব্যথা লাগছে। মিম কান ছেড়ে দিয়ে বলল, আমার নাম মিম, ওয়াং জং কিম না। জিদান কান ডলতে ডলতে বলল, ওই একই, এখন আসল কথা বল, কেন এসেছিস হঠাৎ করে, কি হয়েছে? মিম চেহারাটা একটু বিষণ্ণ করে বলল, আজকে আবার সে ছবি পেয়েছি দরজায়। এবার তোর মুখ বিকৃত ছিল ছবিতে, আর পেছনে লেখা ছিল, ইউ ক্যান সেভ হিম। রাত প্রায় 12:30। সময় একা একা বাড়ি ফিরছে আর ভাবছে জিদানের কথা। আজকে রেস্টুরেন্টে যাওয়া হলো তার স্বাভাবিক কিছু ছিল না। জিদান অদৃশ্য কারোর সাথে কথা বলছিল, আর আমাকেই এভাবে আঘাত করলো কি? কিছু হিসাব মিলছে না। কিন্তু একটা ব্যাপার আমি তখন লক্ষ্য করিনি, আমি তো জিদানকে দুষ্টামি করে মারছিলাম, তাহলে হঠাৎ করে জিদান ওই গতিতে দূরে গিয়ে পড়লো কেন? আমার সামনে ধাক্কা তো ওইভাবে পড়ার কথা ছিল না ওর। তবে যা হয়েছে সব মাথার উপর দিয়ে গিয়েছে। এসব ভাবতে ভাবতে শ্মশানের কাছাকাছি চলে এলো। সৌম্যদের বাড়ি যাওয়ার সময় একটা শ্মশান পার করে যেতে হয়। সৌম্যর বাবা মায়ের করা নিষেধ আছে রাত করে বাড়ি ফেরার সময় একা একা শ্মশানের কাছে দিয়ে না আসতে, কোনো মানুষ পেলে তার সাথে আসতে। কিন্তু আজ বেশি রাত হয়ে যাওয়ায় কোনো মানুষের চোখে পড়ছে না এদিকে। আছে কয়েকটা নিরীহ কুকুর রাস্তার পাশে বসে সারাক্ষণ আলাপ করছে। সৌম্য কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কাউকে না পেয়ে একা একাই রওনা হলো। তবে সেফটি হিসেবে পথে থেকে সিগারেটটা বের করে সেটা জ্বালানোর চেষ্টা করতে লাগলো। শুনেছে আগুনের সাথে থাকলে কোনো খারাপ জিনিস কাছে আসতে পারে না, কিন্তু অবাক করার বিষয় হলো লাইটারে আগুন জ্বলছে না। কয়েকবার চেষ্টা করলো কিন্তু কিছুতে আগুন জ্বলছে না। মনে হচ্ছে কেউ ফু দিয়ে বারবার আগুনটা নিভিয়ে দিচ্ছে। সিগারেট মুখে নিয়ে লাইটারের আগুন জ্বালানোর বৃথা চেষ্টা করতে করতে কখন যে শ্মশানের কাছে চলে এসেছে সৌম্যর খেয়াল নেই। হঠাৎ একটা মেয়ের কণ্ঠ সৌম্যর নাম ধরে ডাক দিল, সৌম্য দাঁড়াও। সৌম্য থমকে দাঁড়িয়ে মুখ থেকে জ্বলন্ত সিগারেটটা হাতে নিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। সৌম্যর মনে খটকা লাগলো, কিছু একটা হতে চলেছে ভেবে দ্রুত পা বাড়ালো ভয়। তখনই আবার একই ডাক, সৌম্য দাঁড়াও। সৌম্য চমকে গিয়ে দাঁড়িয়ে গেল। এবার ডাকটা যেন ঠিক তার পেছন থেকে এসেছে। সৌম্য ধীরে ধীরে পেছনে ঘুরে তাকিয়ে দেখলো কিছুটা দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সাদা ফ্রক পরিহিত। এ যেন বাস্তব কোন অপ্সরা। সৌম্য হাঁ করে তাকিয়ে বলল, কে আপনি? মেয়েটা খুব স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আমি অপ্সরা। সৌম্য বলল, সেটা তো দেখে বুঝেছি, আপনি এমনিতে কে আপনি? আমার কাছে কি চান? অপ্সরা একটু এগিয়ে এসে বলল, তোমার কাছে কিছু চাই না, তবে তোমার মাঝে যে আছে তার কাছে চাই, তাকে বের হতে বলো। সৌম্য ভ্যাবাচাকা খেয়ে বলল, আমার ভিতর কে আছে, কাকে বের করব? অপ্সরা এবার অন্য কণ্ঠে কর্কশ গলায় বলল, তুমি বাইরে আসবে নিচে থেকে নাকি আমি বের করে আনবো? সৌম্য বলল, আপনি কার কথা বলছেন? কে বাইরে আসবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। অপ্সরা বলল, সে তোমার মাঝে আছে। বুঝেছি, এভাবে বাইরে আসবে না।
তাহলে এখন প্রয়োগ করবো আমার নিয়ম। এই বলে অপ্সরা এক ঝটকায় সৌম্যর সামনে চলে গেল। সৌম্য আচমকা অপ্সরা কীভাবে সামনে দেখে পেছনের দিকে চিত হয়ে পড়ে গেল চিৎকার দিয়ে। সৌম্য চিৎকারে চারপাশ থাকা নিরী কুকুরগুলো ঘেউ ঘেউ করতে করতে দৌড়ে কোথাও যেন চলে গেল। সৌম্য কিছু বুঝে ওঠার আগেই অপ্সরা ধোঁয়ায় রূপান্তরিত হয়ে সৌম্যর শরীরে মিশে গেল। হঠাৎ করে সৌম্যর বদলে যেতে লাগলো। এক ঝটকায় শোয়া থেকে দাঁড়িয়ে গেল টান হয়ে, চোখের মনি গায়েব হয়ে গেল। সম্পূর্ণ সাদা ধপধপে চোখ জোড়া দিয়ে উপরের দিকে তাকালো। আচমকা সৌম্যর পুরো শরীর কাঁপতে লাগলো। আপনি আপনি গিয়ে গাছের সাথে বাড়ি খেয়ে আছড়ে পড়ল, আবার ফুটবলের মতো গড়িয়ে গিয়ে রাস্তার অন্য পাশে পড়ল। মনে হচ্ছে সৌম্যর ভেতরে কোনো সত্তা লড়াই করছে এক কুকুরের সাথে। হঠাৎ সৌম্য নিস্তেজ হয়ে পড়ল চোখ বন্ধ করে। সৌম্যর শরীর থেকে দুইটা সাদা আর কালো ধোঁয়া বের হয়ে এলো। কিছুটা দূরে গিয়ে ধোঁয়া দুটো একটা আকৃতি ধারণ করল। সাদা ধোঁয়া থেকে অপ্সরা এবং কালো ধোঁয়া থেকে অন্য এক চেহারার মেয়ে। তার পরনে কালো ফ্রক এবং অসংখ্য বেনি করা চুল, ঠোঁটগুলো কুচকুচে কালো, হাতে নখগুলো সুচালো কালো রঙের। অপ্সরা বলল, ঝিঝি, তুমি জিদানকে আঘাত করেছ আজকে, এর মূল্য তোমাকে চুকাতেই হবে। বোঝা গেল দ্বিতীয় সত্তার নাম ঝিরি। তাকে চুপ থাকতে দেখে অপ্সরা আবার বলল, তুমি আমাদের সর্দারের মেয়ে বলে ভেবো না আমি তোমাকে ভয় পাবো। জিদানকে যদি সর্দার নিজেও কষ্ট দেয় তাহলে আমি সর্দারকেও ছাড়ব না। এবার ঝিরি মুখ খুলল, তবে খুব শান্ত গলায় বলল, তোমার কি মনে হয় না তুমি সীমা অতিক্রম করছো? আমি চাইলে তোমাকে এবং তোমার পরিবারকে অন্ধকূপে ছুঁড়ে ফেলতে পারি। অপ্সরা বললে, এটা তো তুমি সর্দারের জোর খাটাচ্ছ। তোমার নিজের যোগ্যতা কি আমার সামনে? যদি সাহস থাকে তাহলে আমার সাথে নিজের শক্তিতে লড়াই করো এবং জিতে দেখাও। ঝিরি একটা পৈশাচিক হাসি দিয়ে দুই হাত মেলে দিল। সাথে সাথে শ্মশান থেকে ভয়ানক কিছু রাক্ষসের ছায়ামূর্তি বের হয়ে এসে ঝিরির পেছনে দাঁড়ালো গড়গড় করতে করতে। ঝিরি বলল, এই হলো আমার যোগ্যতা। অপ্সরা একটু ঘাবড়ে গিয়ে দুপা পিছিয়ে গেল এবং বলল, শয়তান যেখানে যায় তার আসর বসিয়ে ফেলে। তোমাকে শুধু একটা কথা বলি ঝিরি, জিদানের পিছনে ছেড়ে দাও। আমি এখন থেকে জিদানের ছায়া, তাই তোমার প্রতিটা কদম সাবধানে ফেলা উচিত। ঝিরি একটা তাচ্ছিল্যের হাসিতে বলল, ও আমার পুচকে মেয়ে, শোনো, এই বিষয়টা তোমার বুঝতে বাইরে, তাই তোমার উচিত জিদান থেকে একটু দূরে থাকা। এটা আমাদের পূর্বপুরুষদের সাথে জড়িত। তুমি মাঝখানে নিজের জীবনটা হারিও না। অপ্সরা কিছু একটা ভেবে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। ঝিরি হাতের ইশারা করতেই রাক্ষসের ছায়ামূর্তিগুলো গায়েব হয়ে গেল। একটু দূরে অজ্ঞান হয়ে পড়ে আছে সৌম্য। ঝিরি সাপের মতো পিছিয়ে পিছিয়ে হেঁটে সৌম্যর কাছে গিয়ে আবার কালো ধোঁয়ায় রূপান্তরিত হয়ে সৌম্যর মাঝে মিশে গেল। সৌম্য ধাপ করে চোখ মেলে তাকালো। নিজেকে রাস্তায় শুয়ে থাকতে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে জামা প্যান্ট ঝাড়তে ঝাড়তে বলল, আমি এখানে শুয়ে আছি কেন? আমার কি বাড়িঘর নাই? দৃশ্য পরিবর্তন। বুবু, তোর কি মনে হয় আমাদের মায়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল? জিদানের প্রশ্ন শুনে মিম একটু চিন্তিত মুখে উত্তর দিল, তুই এখনো মায়ের মৃত্যুর বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারিস নাই? জিদানের মিম দুজনে ছাদের কার্নিশের রেলিংয়ের ওপর বসে আছে। আকাশের অর্ধ চারটা টিম টিম করে আলো দিচ্ছে। হালকা মৃদু বাতাসে শরীর শীতল করে দিচ্ছে। যদিও মিম চলে যেতে চেয়েছিল, কিন্তু জিদান জোর করেই আজকে থাকতে বলল মিমকে। তাই মিম ফোন করে বাবাকে বিষয়টা জানিয়ে দিয়ে এখন দুজন মিলে ছাদে বসে গল্প করছে। জিদান বলল, তোর কি মনে আছে বুবু, মায়ের মৃত্যু 2 দিন আগে একইভাবে একটা চিঠির খাম এসেছিল আমাদের দরজায়, যেখানে মায়ের মুখটা বিকৃত করা ছিল ছবিতে। তারপর থেকে অনেকবারই খাম এসেছে। এক এক সময় এক একজনের মুখ বিকৃত করা থাকে, কিন্তু আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি। তাহলে মা কেন মারা গেল? তোকে কি এই বিষয়টা কখনো ভাবায়নি? মিম কিছুক্ষণ চুপ থেকে এরপর বলল, যা হয়ে গেছে তা নিয়ে ভেবে আর কি হবে বল, মা তো আর ফিরে আসবে না আমাদের। জিদান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তা অবশ্য ঠিক, কিন্তু অনেক সময় যা হয়ে যায় তা ভবিষ্যতে কিছু ঘটার ইঙ্গিত দেয়। মায়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল না, আমি নিশ্চিত ওই রূপকথার গ্রামটা সত্যি সত্যি আছে, আর সেখানে আমাদের সব প্রশ্নের উত্তরও আছে। মিম জিদানের মাথায় টাপলি মেরে বলল, এই ইনস্টাগ্রামের যুগে তুই রূপকথার গ্রামের খোঁজ করছিস? হয় তোর মাথা খারাপ হয়, না হয় তোর দিমাগ খারাপ। জিদান হাসতে হাসতে বলল, এর একমাত্র সমাধান দ্রুত নির্বাচন। মিম বলল, চুপ থাক, বেশি কোনো নির্বাচন হবে না। এখন বল তোর গ্রাউন্ড ফ্লোরের কি খবর, কয়টা টিকে আছে? জিদান মাথা চুলকে বলল, গ্রাউন্ড ফ্লোর মানে?
মিম বলল, আরে গাধা, গার্লফ্রেন্ডের কথা বলছি। জিদান বলল, আমার আবার গার্লফ্রেন্ড হইলো কবে? রাস্তাঘাটে মেয়ে দেখতে পাই এটাই অনেক, ওসব গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড তো বিলাসিতা। মিম জিদানের কান টেনে ধরে বলল, তোর আগে আমি দুনিয়াতে আসছি, আমার সাথে চালাকি করে পার পাবি না? বল, পাখির কি খবর? মেয়েটা তো সুন্দরী ছিল, একবার দেখেছিলাম। জিদান বলে বলল, আরে পাখির চেয়ে পাখির মা বেশি সুন্দর, তাই ব্রেকআপ করে দিয়েছি। মিম পুরো কুচকে বলল, তোর সমস্যা কি? মা বেশি সুন্দর হতেই পারে, তাতে ব্রেকআপ করার কি দরকার ছিল? জিদান বলল, না, আমি কোনো রিস্ক নিতে চাই না। পরে তোর বাপ যদি পাখির মার সাথে লাইন মারা শুরু করে আমার বিয়ের পর, তখন মান সম্মান কিছু থাকবো? মিম আরও জোরে কান টেনে বলল, আচ্ছা আমার বাপ তোর কি হয়? আর বাবাকে নিয়ে সব বাজে কথা বলতে লজ্জা করে না তোর? আসল কথা বল, ব্রেকআপ কেন হয়েছে? জিদান কান ছাড়িয়ে কান ডলতে ডলতে বলল, কে আর বলবো তোকে, ওদের স্ট্যাটাস অনেক হাই আমাদের চেয়ে, এটা কখনো সম্ভব ছিল না। ওর বাবা জানলে আমার এক কাইটটা নদীতে ভাসাইয়া দিত। মিম বলল, তোর কি হয়েছে? চেষ্টা করে দেখতে তো সমস্যা ছিল না, আমি সাহায্য করতাম তোকে। জিদান বলল, বুবু তুই বুঝবি না এসব, শোন, পাখির সাথে আমার যায় না। দেখ, ও সকালবেলা ওয়াশরুমে যায়, আমি যাই হাঁকতে, ও হাঁচি দেয়, আমি দিই ডট ডট, ও ড্যাড বলে ডাকে, আমি বলি বাবা। ও রেস্টুরেন্টে গিয়ে লেগ পিস বলে অর্ডার দেয়, আর আমি বলি মুরগির রান। ওর বন্ধু বান্ধব দেখলে মনে হবে সব মডেল, আর আমার বন্ধু বান্ধব দেখলে মনে হবে মাজারের সিঁড়িতে বসে ভিক্ষা করে এক একটা। তাহলে বল, ওর সাথে আমার কীভাবে যায়? মিম হাসতে হাসতে বলল, তুই এত কথা কই পাস? আচ্ছা পাখির কথা বাদ দিলাম, জান্নাতের কি হলো? ওই তো বেশ সুন্দরী ছিল। জিদান বলল, জান্নাত বেশি লয়াল ছিল, তাই ব্রেকআপ করে দিছি। মিম বলল, মানে লয়াল ছিল এটা তো ভালো, তাহলে ব্রেকআপ কেন করলি? জিদান বলল, আমি কষ্ট পাবো বলে আমাকে না জেনে আরও 2টা ছেলের সাথে প্রেম করতো। তুই বল, এত লয়াল মেয়ের সাথে কি আমার যায়? মিম আবার অট্টহাসিতে জিদানের পিঠে থাপ্পড় মেরে বলল, বাহ, তুই আমার ভাই বলতেই গর্বে বুকটা ফেটে যাচ্ছে। এখন চল রুমে যাই, রাত অনেক হয়েছে, ছাদে বসে থাকতে দেখলে মানুষ ভূত পেতনি ভেবে আয়তুল কুরসি পড়ে ছু মারবে। জিদান উঠে রেলিংয়ের উপর দাঁড়িয়ে বলল, একটা ম্যাজিক দেখবি বুবু? মিম বলল, কি ম্যাজিক? আর তুই ভাবে রেলিংয়ের উপর কেন দাঁড়ালি? পড়ে যাবি তো। নিচে নাম বলছি, রাতের বেলা কোনো দুষ্টামি করবি না, দুর্ঘটনা বলে কই আসে না। জিদান একটা শয়তানি হাসিতে বলল, তুই শুধু ভয় পাস না ম্যাজিকটা দেখে, তবে আমিও শিওর এটা কাজ করবে কি না, কিন্তু রিস্ক নিয়ে দেখি। মিম অবাক চোখে বলল, কে আবলতাবল বলতাছোস? কোনো ম্যাজিক দরকার নেই, এখনই নাম বলছি। জিদান একটা হাসি দিয়ে আস্তে আস্তে করে ছাদ থেকে নেমে পড়ল। মিম এক চিৎকার দিয়ে জিদান বলে ডাক দিল এবং তাড়াতাড়ি গিয়ে নিচের দেখে অবাক হয়ে গেল। চোখ বড় করে দেখল জিদান নিচে না পড়ে হাওয়ায় ভেসে আছে মাঝপথে। মিম হাঁ করে বলল, জিদান না, এসব আমি কি দেখছি? জিদান হাওয়ায় ভেসে ধীরে ধীরে আবার উপরে উঠে এলো এবং লাফ দিয়ে মিমের সামনে দাঁড়িয়ে বলল, কেমন লাগলো আমার ম্যাজিক? মিম এখনো চোখ ছানা বড়া করে দাঁড়িয়ে আছে আর বলছে, মানে শুকনা পাতার আছড় আমার উপরে পড়েছে? না না, এটা সত্যি হতে পারে না, আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি। জিদান হাসতে হাসতে মিমের হাত ধরে টানতে টানতে ছাদ থেকে নেমে বলল, হ্যাঁ এটা তোর স্বপ্নই, কাউকে বলিস না কিন্তু। ওরা চলে গেল, সেখানে দৃশ্যমান হলো অপ্সরা। অপ্সরা সুন্দর করে হাসতে হাসতে বলল, এই ছেলেটা তো আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে শুরু করেছে, ও জানতো আমি ওকে বাঁচিয়ে নিব, তাই বিনা দ্বিধায় ছাদ থেকে পড়ে গেল। দৃশ্য পরিবর্তন, একটা অদ্ভুত গ্রাম দেখা যায় মরুভূমির মাঝে, ছোট ছোট টিলার মতো ঘরবাড়ি, যেখানে কোনো গাছগাছালি নেই, পশু পাখি নেই। কিছু অদ্ভুত দেখতে লম্বা লম্বা মানুষ আকৃতির জীব ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে মানুষও বলা যায় না, দেখতে একই রকম কিছু। বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলা করছে। গ্রামের শেষ মাথায় একটা কালো পানির হ্রদ দেখা যায়, সেখানে মহিলা আকৃতির জিনিসগুলো নিজেদের কাজ করছে। এক মহিলা স্বর্ণালী রঙের কলসিতে হ্রদ থেকে পানি নিয়ে গ্রামে ফিরে এলো। দেখা যায় সেখানে ছোট্ট একটা বাজারও আছে, সবুজ লতাপাতা, শুকনো হাড়গোড় সহ আরও অনেক ধরনের খাবার নিয়ে বসে আছে দোকানিরা। ওই মহিলা কলসি নিয়ে বাজার ছাড়িয়ে এসে একটা খোলামেলা ঘরের সামনে দাঁড়ালো, যেখানে অনেক অনেক মূর্তিতে ভরপুর, ছোট বড় পুরুষ মহিলা আকৃতির অসংখ্য মূর্তি। মহিলাটা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে আবার সামনের দিকে রওনা হলো। একটু দূরে যেতেই মহিলাটা খেয়াল করলো আশেপাশে সবাই একপাশে সরে যাচ্ছে মাথা নিচু করে। সামনে তাকে দেখলো গ্রাম প্রধান তথা সর্দার হেঁটে আসছে। একজন পেছন থেকে বড় একটা ছাতা ধরে রেখেছে। সর্দারের মাথা নেকড়ের চুলুম, গলায় অসংখ্য দাঁত দিয়ে তৈরি একটা মালা, চেহারায় বিভিন্ন রঙের কালি দিয়ে ভরা।
কলসি নিয়ে দাঁড়িয়ে থাকা মহিলাও সবার মতো মাথা নিচু করে একপাশে সরে গেল সর্দারের সম্মানার্থে। সর্দার যখন যেদিক দিয়ে চলে যাচ্ছিল তখন থমকে দাঁড়িয়ে পড়ল এবং ঘাড় বাঁকা করে সেই মহিলার দিকে তাকিয়ে চোখের ইশারায় তাকে সামনে আসতে বলল। মহিলাটা একটু ইতস্তত বোধ করে আস্তে আস্তে সামনে এসে মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করে বলল, জি সর্দার। সর্দার খুব গম্ভীর গলায় বলল, তোমাকে তোমার মেয়ের ব্যাপারে খোঁজ খবর রাখা উচিত, না হলে তোমার মেয়ে তোমাদের মৃত্যুর কারণ হতে পারে। জিদান, ওঠো ঘুম থেকে, অনেক বেলা হয়েছে। এই জিদান। জিদান একটু নড়াচড়া করে কান চুলকে আবার আরাম করে অন্য পাশে ঘুরে ঘুমিয়ে পড়ল। অদৃশ্য থেকে অপসরার কণ্ঠ ভেসে এলো, এই ছেলেটা তো বেলা পর্যন্ত কিভাবে ঘুমায়, ওকে কি প্রকৃতিও ডাকে না? এরপর ঝুনঝুন শব্দ হলো, যেন অপসরা পায়ে নুপুর পরে হেঁটে খাটের ওপর পাশ থেকে এপাশে এলো। এবার দেখা গেল ময়ূরের পাখার মতো কিছু একটা জিদানের নাকে সুসরি দিতে লাগলো। জিদান ঠাস করে নিজের গালে থাপ্পড় দিয়ে চোখ বন্ধ করে ঘুম ঘুম কণ্ঠে বলল, বুবু বিরক্ত করিস না তো, ঘুমোতে দে একটু। অদৃশ্য অপসরার একটু রাগান্বিত কণ্ঠে ভেসে এলো, আমি হতে চাই বেবি, আর সে আমাকে বানিয়ে দিল বুবু, দাঁড়া তোর ঘুম ছুটাচ্ছি আমি। এরপর আবার ঝুনঝুন শব্দ করে অপসরা এদিক ওদিক একটু হাঁটল। হঠাৎ থেমে গিয়ে একটা মৃদু হাসি দিল। দেখা গেল টেবিলের ওপর থেকে পানির জগটা আপনা আপনি হাওয়ায় ভেসে জিদানের কাছে চলে এলো। এরপর জগের ঢাকনাটা আপনা আপনি খুলে গেল এবং জিদানের মুখে পানি ঢালতেই নিল, কিন্তু থেমে গেল। অদৃশ্য থেকে অপসরার কণ্ঠে, না না না, মাটা কিভাবে শিক্ষা দিলে হবে না, অন্য কিছু ট্রাই করা যাক। এই বলে জগটা জিদানের মুখের কাছ থেকে প্যান্টের কাছে এসে আস্তে আস্তে কাত হয়ে গেল এবং জিদানের প্যান্ট সহ বিছানা ভিজে গেল। জিদান সাথে সাথে ধরফর করে উঠে গেল। ততক্ষণে জগ আবার নিজের জায়গায় সহি সালামতে পৌঁছে দিয়েছে অপসরা। জিদান উঠে প্যান্ট আর বিছানা ভেজা দেখে হা করে বলল, এটা আমি কি করেছি? এই দামড়া বয়সে বিছানায় করে দিয়েছে। সি 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 সি, বুবু বুবু কই বুবু? জিদান ভেজা প্যান্ট নিয়ে খাট থেকে নেমে পা ফাঁকা করে হাঁটতে হাঁটতে ওয়াশরুমে চলে গেল। তখন হাসতে হাসতে দৃশ্যমান হলো অপসরা। খিলখিল করে মুখে হাত দিয়ে হাসতে লাগলো আর জিদানের পা ফাঁকা করে হাঁটার স্টাইল কপি করে নিজেও একইভাবে হাঁটতে লাগলো। এদিকে ওয়াশরুমের ভিতর জিদান নিজেকে গালি দিচ্ছে আর বলছে, জীবনে কোনো স্বপ্ন পূরণ করতে হোক বা না হোক, এই স্বপ্নটা ঠিকই পূরণ হয়। আমি কামটা করলাম কি? এই খবর যদি বাইরে যায় তাহলে আমি মুখ দেখাবো কি করে পাঠক মহলে? বুবু নিশ্চয়ই সকালে উঠে ভার্সিটি চলে গেছে, ভাগ্য ভালো দেখেনি। এসব বিড়বিড় করতে করতে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে ওয়াশরুমে থেকে বের হতেই জিদান চমকে দাঁড়িয়ে গেল। জিদানের মা মরিয়ম বেগমের ছবির সামনে দাঁড়িয়ে আছে অপসরা নামের মেয়েটা। সাদা ফ্রক থেকে নূরের মতো রোশনি প্রতিফলিত হচ্ছে। এক দৃষ্টিতে মরিয়ম বেগমের ছবির দিকে তাকিয়ে আছে অপসরা। জিদান ভয় না পেলেও একটু কাঁপা কাঁপা গলায় বলল, আপনি? অপসরা জিদানের দিকে না তাকিয়ে ছবিটার দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলল, মায়ের সাথে তোমার বাবার পরিচয় কিভাবে হয়েছিল? জিদান হঠাৎ এমন প্রশ্ন একটু হকচকে গিয়ে বলল, জানি না, তখন আমি তো লিকুইড ছিলাম, আমি কিভাবে জানবো? অপসরা শান্ত চোখে জিদানের দিকে তাকিয়ে বলল, কখনো জিজ্ঞাসা করেনি তোমার বাবা অথবা মাকে এই বিষয়? জিদান বলল, একবার জিজ্ঞাসা করেছিলাম মাকে, মা অনেক কড়াভাবে নিষেধ করেছিল ওই বিষয় দ্বিতীয় কিছু জিজ্ঞাসা করতে, তার জিজ্ঞাসা করিনি। অপসরা এবার জিদানের দিকে এগিয়ে এসে বলল, তোমার মা কিছু একটা গোপন করেছে এবং সেটা এখন তোমাকে খুঁজে বের করতে হবে। জিদান পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে লেগে বলল, কিন্তু আপনি কি চান আমার কাছে? আমার ঘড়িতে আপনার ওনাটা আটকায়নি, আমার সাথে ধাক্কা লেগে আপনার হাত থেকে বইও পড়েনি, কলার খোসার ওপর পাড়া দিয়ে আমি আপনার বুকে গিয়েও ল্যান্ড করিনি, তাহলে হঠাৎ করেই কোন ইনসিডেন্ট ছাড়া আপনি আমার লাইফে আসলেন? আপনার মোটিভটা কি? অপসরা এক ঝটকায় জিদানের সামনে এসে আঙ্গুল দিয়ে গালে সুসুরি দিতে দিতে বলল, বা আমার মেহবুবের জবান ফুটছে দেখি, আমাকে দেখে এখন ভয় পাচ্ছ না কেন? এই বলে আঙ্গুল গাল থেকে দাড়ি থেকে গলায় আনতেই জিদানকে ধাক্কা দিয়ে অপসরা হাত সরিয়ে দিয়ে বলল, কাত কুতো লাগে বাল, আর আপনাকে দেখে ভয় পাবো কেন? আমি আয়াতুল কুরসি পারি তো। এই কথা শুনে অপসরা নিজেই বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি তেলাওয়াত করা শুরু করলো। জিদান হতবাক হয়ে তাকিয়ে রইল। এত সুন্দর কণ্ঠ মেয়েটার, এত মধুর তেলাওয়াত, যেন এক মুহূর্তের জন্য অন্য জগতে চলে গিয়েছিলাম। তেলাওয়াত শেষ করে অপসরা জিদানের দিকে তাকিয়ে মুচকে হাসল। জিদান আস্তে করে বলল, সরিষার ভেতরেই ভূত? মানে ভূতের মুখে আয়াতুল কুরসি? তাইলে ভূত ভাগাবো কি দিয়ে?
অপসরা একটু রেগে জিদানের কলার চেপে এক হাত উপরে তুলে বলল, আমি কোনো ভূত নই, আমি অপসরা। তোমার লজ্জা করে না তো সুন্দর একটা মেয়েকে ভূত বলে সম্বোধন করতে? জিদান ঘাবড়ে গিয়ে বলল, মাপ চাই, দোয়াও চাই, আমাকে নিচে নামান প্লিজ, না হলে আবার প্যান্ট নষ্ট হয়ে যাবে। তখনই খাটের ওপরে থাকা জিদানের ফোন বেজে উঠল। জিদান বলল, নিচে নামান না প্লিজ, কে কল দিয়েছে দেখি, জরুরি কিছু তো হতে পারে। অপসরা জিদানকে নিচে না নামিয়ে হাতের ইশারায় ফোনটা উড়িয়ে এনে কল রিসিভ করে জিদানের কানে ধরল। জিদান উপর পাশ থেকে তোতলানো কণ্ঠে বলল, হ্যালো হ্যালো। জিদানের মুখটা হঠাৎ করে কালো হয়ে গেল। দাঁত কটমট করে জিজ্ঞাসা করল, বুবু কাঁদছিস কেন তুই, কি হয়েছে? অপসরা জিদানকে ধীরে ধীরে নিচে নামিয়ে এনে বলল, কি হয়েছে? দৃশ্য পরিবর্তন। মিম ভার্সিটির ক্যান্টিনে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মিমের শরীরে অসংখ্য ক্ষত চিহ্ন, ড্রেসটা ময়লা ও ছেঁড়া, ঠোঁটের কোণে রক্ত, হাতে কাচের চুড়িগুলো ভেঙে অনেকটা ক্ষত তৈরি হয়েছে, গলায় কালো দাগ বসে আছে, যেন কেউ ফাঁস লাগিয়েছে। মিমের বান্ধবীরা চারপাশে ঘিরে আছে আর জিজ্ঞাসা করছে, কি হয়েছে তোর, এ অবস্থা কিভাবে হলো, কি করেছে? কিন্তু মিম চুপ করে আছে, কাউকে কিছু বলছে না। এর মাঝে হনন করে হেঁটে সেখানে জিদান চলে এসে মিমের সামনে দাঁড়ালো। মিম অসহায় আর কান্না ভেজা চোখে জিদানের দিকে তাকালো। জিদানের চোখগুলো লাল টকটকে হয়ে গেল, যেন রক্ত গড়িয়ে পড়বে। জিদান কর্কশ গলা জিজ্ঞাসা করল, কি হয়েছিল? মিমের চোখের কোণবে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তার সাথে দৃশ্য চলে যায় কিছুক্ষণ আগে। মিম ভার্সিটিতে প্রবেশ করতেই মিমের চোখ গেল দূর, অন্য পাশে ঘুরে দাঁড়িয়ে আছে লাল পাঞ্জাবি পরিহিত একটা লোক। মিমের খটকা লাগলো এবং মনে মনে বলল, চিঠির খাম দিয়ে যাওয়ার সময় তো এমনই লাল পাঞ্জাবি পরিহিত একজনকে দৌড়ে সিঁড়ি বেয়ে চলে যেতে দেখেছিলাম। এটা সেই লোকটা নয় তো? ভাবতে ভাবতে ওই লোকটার দিকে এগিয়ে গেল। অন্যদিকে ঘুরে থাকায় মুখ দেখা যাচ্ছে না তার। মিম কিছু দূরত্ব বজায় রেখে পেছন থেকে ডাক দিল, হ্যালো, এক্সকিউজ মি, শুনছেন? লোকটা মিমের ডাক শুনে পেছনে না তাকিয়ে সামনের দিকে হাঁটা দিল। মিম একটু অবাক হয়ে লোকটার পিছনে এলো এবং ডাকতে লাগলো, আপনাকে বলছি, হ্যালো, কোথায় যাচ্ছেন, কথা শুনুন আমার। কিন্তু লোকটা এক প্রকার তাড়াহুড়া করেই হাঁটছে। মিমও যেন মন্ত্রমুগ্ধের মতো লোকটার পিছু নিয়েছে। কোথায় যাচ্ছে মিমের সেদিকে খেয়াল নেই। হঠাৎ মিমের চোখে পোকা জাতীয় কিছু একটা চলে গেল। মিম মৃদু আওয়াজ করে চোখ বন্ধ করে হাত দিয়ে চোখ পরিষ্কার করে সামনে তাকাতেই সেখানে আর কাউকে দেখতে পেল না। এতক্ষণে মিমের হুঁশ ফিরেছে। মিম আশেপাশে তাকিয়ে দেখল ভার্সিটির পরিত্যক্ত আবাসিক হলের সামনে চলে এসেছে। একটা অনেক পুরাতন শ্যাওলা ধরা বিল্ডিং। বিল্ডিংয়ের দেয়াল বেয়ে অসংখ্য আগাছা বেয়ে উঠেছে, দরজা জানালাগুলো ভাঙাচোরা। এখানে ভুল করেও কেউ আসে না। মিম একটু ঘাবড়ে গিয়ে যখনই ফিরে আসতে যাবে তখনই পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতর থেকে একটা হাসির শব্দ ভেসে এলো। মোটা কণ্ঠের কোন এক পুরুষ হাসি। মিমের পুরো শরীরে কাঁটা দিয়ে উঠল এরকম হাসি শুনে। হাসির শব্দে মিমের আত্মাসহ কেঁপে উঠেছে। আর কিছু না ভেবে মিম সেখান থেকে দৌড় দেওয়ার চিন্তা করল এবং উল্টে ঘুরে দৌড় দিল। কিন্তু একটু দূরে যেতেই পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতর থেকে একটা গাছের লতা উড়ে এসে মিমের পায়ে প্যাচ দিয়ে ধরে টান দিয়ে তাকে ফেলে দিল। মিম চিত হয়ে উল্টে পড়ে গেল এবং চিৎকার করতে নিলে মিমের মুখে যেন আঠার মতো আটকে গেল। লতাপাতা পিছে একটা হ্যাচকা টানে মিমকে বিল্ডিংয়ের ওপর নিয়ে যেতে লাগলো কোন এক অদৃশ্য শক্তি। মিম হাজার চেষ্টা করেও লতাপাতার প্যাচ থেকে নিজেকে ছাড়াতে পারল না। ঠিক যখন বিল্ডিংয়ের ভেতরে টেনে নিয়ে যাবে তখন মিম কোনোভাবে পায়ের থেকে লতাপাতা ছাড়িয়ে নিল এবং উঠে দৌড়ে পালাতে নিলে মুখ বন্ধ হয়ে গঙ্গানির মতো শব্দ করে। তখনই মিমের হাত চেপে ধরল এক অদৃশ্য হাত। কাচের চুড়িগুলো ভেঙে মিমের হাতে বিঁধে গেল। মিম চিৎকারও করতে পারছে না। মিমকে তুলে ছুঁড়ে মারল। ছিটকে গিয়ে শুকনো পাতা উড়িয়ে আছড়ে পড়ল। মিম কোঁকড়াতে লাগলো। হঠাৎ গাছের ওপর থেকে কিছু লতাপাতা নেমে এসে মিমের গলা পেঁচিয়ে ফাঁস দেওয়ার মতো করে মিমকে ঝুলে দিল গাছে। মিম ছটফট করতে লাগলো পা দিয়ে দাঁড় করিয়ে। হাত দিয়ে গলা থেকে লতাপাতা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু সব চেষ্টায় বিফলে যাচ্ছে। দম বন্ধ হয়ে আসছে মিমের। হঠাৎ মনে পড়ল মোবাইলের কথা। ভাগ্যক্রমে ব্যাগটা তখনও মিমের কাঁধেই ছিল। কোনো রকম ব্যাগ থেকে মোবাইলটা বের করে কাঁপা কাঁপা হাতে আয়াতুল কুরসি প্লে করে দিল। আয়াতুল কুরসির শব্দ শুনে একটা কর্কশ গড়গড় রাগান্বিত শ্বাস প্রশ্বাস ভেসে আসলো চারিদিক থেকে। শেষ পর্যন্ত লতাপাতাগুলো মিমকে ছেড়ে দিল। মিম অপর পাশ থেকে ধপাস করে নিচে পড়ে কাশতে কাশতে নিঃশ্বাস নিতে লাগলো।
আর এক মুহূর্ত দেরি না করে কাঁপতে কাঁপতে উঠে সেখান থেকে খোঁড়াতে খোঁড়াতে দৌড়ে পালালো। দৃশ্য বর্তমানে ফিরে এলো। দেখা গেল মিম এবং জিদান সেই পরিত্যক্ত বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। মিম এখানে পুনরায় আসতে চায়নি, কিন্তু জিদান এক প্রকার জোর করেই নিয়ে এসেছে মিমকে। জিদানের সাহস এখন অন্য জায়গায়। জিদান জানে যে কোনো বিপদ অপসরা তাকে সাহায্য করবে। জিদান চিৎকার করে বলল, কার এত বড় সাহস আমার বুবুকে আঘাত করেছে? যদি এক বাপের জন্মের হোস তাহলে আমার সামনে আয়। মিম বলল, ভাই তুই ভুল করছিস, এটা খুব খারাপ জিনিস, তোর বিপদ হতে পারে, চল এখান থেকে। জিদান বলল, বুবু তুমি চুপ থাকো তো, আজকে ওর হাত না ভেঙে আমি যাব না। এই বলে জিদান বিল্ডিংয়ের ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো। মিম বাধা দিলেও শুনল না। জিদান ভেতরে যেতে গুম গুম শব্দ ভেসে আসলো ভেতর থেকে। মিম বাইরে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে ডাক দিল, জিদান না, বাইরে আয় বলছি ভাই। তখনই ধুম করে উড়ে এসে জিদান বাইরে পড়ল মুখ থুবড়ে। একদম মিমের সামনে এসে কুকরাতে কুকরাতে বলল, নিয়ে আসছি, বল কি বলবি। মিম বলল, চল এখান থেকে, যাওয়ার সময় হুজুরের কাছ থেকে তেল পরা নিয়ে যাব, তাহলেই হবে, এটা খুব খারাপ শক্তি। জিদান উঠে জামা প্যান্ট ছাড়তে ছাড়তে বলল, তেলটা আমি মালিশ করে দিয়ে আসছি, দাঁড়া। এই বলে আবার পা বাড়ালো বিল্ডিংয়ের ভেতরে যাওয়ার জন্য। জিদানের মুখে শয়তানে এক হাসি, সাথে চোখের মনি গায়েব। সম্পূর্ণ ধবধবে সাদা রঙের চোখে হাতের মুষ্টি বন্ধ করে বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করল। জিদানের এই রূপ পেছন থেকে মিম দেখতে পেল না ঠিক, কিন্তু একটা বিষয় মিমের চোখ এড়ালো না। জিদানের ছায়া ছিল দুইটা, একটা তো জিদানের, আরেকটা নারী মূর্তির ছায়া। ভেতর থেকে ধুমধাম শব্দ ভেসে আসছে। পরিত্যক্ত বিল্ডিংয়ের ইটের দেয়াল ভেঙে হুড়মুড় করে পড়ার শব্দ আসছে। সাপের মতো ফুসফুস করে কিছু একটা। মিম একটু ভয় পাচ্ছে আর মৃদু কণ্ঠে ডাক দিচ্ছে, জিদান কই তুই, কি শুরু করছস? এভাবে কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ জিদানকে বেরিয়ে আসতে দেখা যায়। বাম হাতে লাল রঙের একটা ভয়ানক সাপ। সাপটা জিদানের হাতে পেঁচিয়ে ধরে আছে। জিদান সাপের গলা চেপে ধরে ঠিক সাপের মতোই পেঁচিয়ে পেঁচিয়ে হাঁটতে হাঁটতে মিমের দিকে আসতে লাগলো। মিম ঘাবড়ে গিয়ে পিছিয়ে যেতে বলল, এটা কি জিদান? না, তুই কি করছিস? এটাকে ছাড়, কামড় দিবে তোকে, খবরদার এটা নিয়ে আমার সামনে আগাবি না, থাম বলছি। জিদান থেমে গেল এবং অন্য এক মোটা কণ্ঠে বলল, এই তোর লাল পাঞ্জাবি পরে তো সেই লোক, ওর কত বড় সাহস তাকে আঘাত করেছে, তোর রক্ত ছাড়িয়েছে। এই বলে বিশাল হা করে এক কামড়ে সাপের মাথাটা আলাদা করে ফেলল জিদান। কর্মর করে সাপের মাথাটা চিবিয়ে খেয়ে নিল। এই দৃশ্য দেখে মিম চোখ উল্টে আওড়াতে আওড়াতে বলল, ওয়াল্লাহ ওয়াল্লাহ, এটা আমি কি দেখছি? আমি সেন্সলেস হচ্ছি না কেন এখনো? জিদান না, তুই এটা কি করলি? এই বলে মাথা করে পড়ে গেল মিম। হঠাৎ জিদানের হুঁশ ফিরে এলো। হাতে মাথাবিহীন সাপ পেঁচিয়ে থাকতে দেখে মাগো বলে তাড়াতাড়ি ছিটকে ফেলে দিল। জিব্বা নাড়তে নাড়তে বলল, মুখের ভেতর কেমন জানি লাগছে, মনে হচ্ছে কাছে কিছু খেয়েছি, কিন্তু কি? বুবু তো কি হয়েছে? এই বলে মিমের কাছে দৌড়ে গেল জিদান। মিম তখনও পুরোপুরি সেন্সলেস হয়নি। নিবু নিবু চোখে জিদানের দিকে তাকিয়ে বলল, হায় রে সাপুইরা, তুই কামড়াকে উঠলি কি? এই বলে টুম করে বেহুশ হয়ে গেল মিম। জিদান বুবু বুবু বলে কয়েকবার ডাক দিয়ে ভাবল, সাপুইরা মানে আমি আবার কি করলাম? এই বলে থু করে সেফ ফেলে বলল, ধুর, মুখের ভিতর কেমন যেন লাগতেছে, মনে হচ্ছে সাপের মাথা চিবায় খাইছি। সাপের মাথা? এই বলে পেছনে তাকিয়ে মাথাবিহীন সাপ দেখে এক ঝটকায় দাঁড়িয়ে বলল, মানে এই সাপের মাথা কই? হঠাৎ পেছন থেকে হাসির সাথে অপসরার কণ্ঠ, তোমার পেটে। জিদান চমকে গিয়ে পেছনে তাকিয়ে বলল, আমার পেটে মানে? এক মিনিট, তুমি আমাকে দিয়ে সাপের মাথা খাইয়েছ? অপসরাটা তৃপ্তির ঢেকুর তুলে বলল, খুব খিদে পেয়েছিল, তাই লোভ সামলাতে পারিনি। চিন্তা করো না, চিবিয়েছ তুমি ঠিক, কিন্তু খেয়েছি আমি, ওটা আমার পেটে। জিদান ওয়াক করে বমি করার ভান করে থুতু ফেলে বলল, এই জন্য বলি ওয়াং জং কিম আমার এই সাপুইরা বলল কেন? আপনার কি আক্কেল জ্ঞান নেই? কি সব খাইছো আমাকে? অপসরা কিছু বলতে যাবে তখনই পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতর থেকে কারোর বেরিয়ে আসার পায়ের শব্দ আসলো। অপসরা এবং জিদান সেদিকে তাকালো চমকে গিয়ে। জিদান অবাক হয়ে বলে উঠল, সৌম্য তুই এখানে? দৃশ্য শুরু হলো সে গ্রাম থেকে। আমি সাবধান করেছিলাম তোমাদের, কিন্তু তোমরা তোমাদের মেয়েকে বুঝতে পারোনি, এর জন্য তাকে শাস্তি তো পেতেই হবে। কথাগুলো বলছিল গ্রাম প্রধান তথা সর্দার। সামনে হাঁটু গেড়ে বসে আছে অপসরার মা এবং বাবা। অপসরার বাবা হাত জোড় করে বলল, সর্দার দয়া করে এত কঠোর হবেন না, আমি আমার মেয়েকে বুঝে নিয়ে আসবো, কথা দিলাম,
সে আর আপনার মামলায় নাক গলাবে না। সর্দার ক্রোধান্বিত হয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি তাকে আগামীকাল সন্ধ্যার আগে এই গ্রামে দেখতে চাই। যদি সে নিজ মুখে মেনে নেয় আমার কাজে ব্যাঘাত ঘটাবে না, তাহলে তাকে ক্ষমা করার চিন্তা করে দেখব। অপ্সরার বাবা বলল, আমি তাকে আগামীকাল সন্ধ্যার আগে আপনার কাছে হাজির করব সর্দার। সে অবশ্যই নিজ মুখে স্বীকার করবে, আমি কথা দিলাম। সর্দার হাতের ইশারায় তাদের তাঁবু থেকে বের হয়ে যেতে বলল। অপ্সরার বাবা মা উঠে বের হয়ে যেতে নিলে সর্দার ডাক দিল, আবু খালিদ। অপ্সরার বাবা থেমে গিয়ে পেছনে তাকিয়ে বলল, জি সর্দার। সর্দার তার আসন থেকে উঠে এসে অপ্সরার বাবার কাঁধে হাত দিয়ে বলল, তোমার ভিন্ন জাত, ভিন্ন ধর্মে জানার পরেও আমার কাবিলাতে থাকতে দিয়েছি। তোমরা এখানে নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, এক আল্লাহর অস্তিত্বের সাক্ষী দাও। কখনো তোমাদের এসব কাজে আমি আমার রক্ষীরা বাধা দেয়নি। আশা করি নিজের মেয়ের জন্য এই আবাসস্থল হারাতে চাইবে না। অপ্সরার বাবা একটু চিন্তা করে বলল, জি সর্দার, আমি সেটা উপলব্ধি করেছি। আপনাকে আমি হতাশ করব না, আমি আমার মেয়েকে বুঝিয়ে নিব। সর্দার বলল, তাই যেন হয়। তুমি জানো সে এখন কোথায় আছে? দৃশ্য পরিবর্তন। সৌম্য, তুই এখানে কি করছিস? জিদানের প্রশ্ন শুনে সৌম্য ফ্যাল করে তাকিয়ে রইল, যেন সৌম্য জিদানের কথা শুনতেই পায়নি। জিদান সৌম্যর দিকে যেতে নিলে অপ্সরা থামিয়ে দিয়ে বলল, জিদান, আমি দেখছি, দাঁড়াও। জিদান দাঁড়িয়ে রইল। অপ্সরা ধীরে ধীরে এগিয়ে গিয়ে সৌম্যর কানে ফিসফিস করে বলল, চিরি, আমি জানি তুমি কি করতে চাচ্ছ, কিন্তু সৌম্যকে ব্যবহার করা ছেড়ে দাও। সৌম্য জিদানের সবচেয়ে ভালো বন্ধু। সৌম্যর যদি কিছু হয় তাহলে জিদান অনেক কষ্ট পাবে, আর জিদান কষ্ট পেলে আমি কষ্ট পাবো, আর আমি কষ্ট পেলে দুনিয়ার কেউ শান্তিতে থাকতে পারবে না। হঠাৎ সৌম্য একটা কাঁপুনি দিয়ে স্বাভাবিক হয়ে গেল এবং অবাক হয়ে জিদানের দিকে তাকিয়ে বলল, জিদান, তুই এখানে, আর আমি এখানে কেন? স্পষ্ট সৌম্য অপ্সরাকে দেখতে পাচ্ছে না। জিদান এগিয়ে এসে বলল, মানে কি? তুই এখানে কিভাবে এসে জানিস না? সৌম্য বলল, বিশ্বাস কর ভাই, আমি সত্যি জানি না এখানে কিভাবে এলাম। আমি তো বাসায় ছিলাম। শেষবার মনে আছে গভীর রাতে মা আমাকে ডাকছিল বাইরে থেকে। আমি দরজা খুলে দেখি মা একটু দূরে উঠানে দাঁড়িয়ে আছে উল্টো ঘুরে। তারপর আর কিছু মনে নেই। অপ্সরা পাশ থেকে বলল, সে সত্যি বলছে জিদান, আমি তোমাকে পরে সব খুলে বলছি। এখন এই চ্যাপ্টারটা ক্লোজ করে এবং চলো এখান থেকে। ততক্ষণে মিমের জ্ঞান ফিরেছে। কুকরাতে উঠে জিদানকে উদ্দেশ্য করে বলল, তুই অ্যাসিড দিয়ে মুখ দিয়ে আয়সা পুইরা। জিদান বলল, তুই চুপ থাকতো একটু, দেখি কি জ্বালা। সৌম্য এখানে কিভাবে এসেছে সেটা নাকি ও নিজেও জানে না। কিছুক্ষণ পরে বলবে ওর হাতের অনুমান অঙ্কিত ধাগাটা কোথায় ও সেটাও জানে না। সৌম্য অবাক হাতের দিকে তাকিয়ে দেখল সত্যি অনুমান অঙ্কিত ধাগাটা তার হাতে নেই। এটা সৌম্যর দাদি বেঁধে দিয়েছিল হাতে। সৌম্য এদিক ওদিক খুঁজতে শুরু করলো ধাগাটা। এদিকে মিম নিজের ফোনটা বের করে বাবাকে কল করলো, কিন্তু কল রিসিভ হচ্ছে না। মিমকে বিরক্ত দেখে জিদান জিজ্ঞাসা করলো, কি হয়েছে? মিম বলল, বাবাকে ফোনে পাওয়া যাচ্ছে না। তোকে কল করার আগেও বাবাকে কল করেছিলাম, কিন্তু রিসিভ করেনি। এখনও কল করলাম, রিসিভ করছে না। জিদান বলল, হবে হয়তো পাশের বাসায় আন্টির বাসায় চা বানানোর বাহানায় দুধ আনতে গিয়ে গল্প শুরু করে দিয়েছে। তোর বাপের তো আবার দিন দুনিয়ার খেয়াল থাকে না পাশের বাসায় আন্টি পেয়ে গেলে। মিম ধমক দিয়ে বলল, চুপ থাক তুই, সবসময় বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা, আমি আছি টেনশনে। জিদান বলল, যা সত্যি তাই বলেছি, তোর মনে নেই একবার আন্টির বাসায় দুধ আনতে গিয়ে পায়েস খেয়ে ফিরেছিল? মিম বিরক্ত হয়ে ধ্যাত বলে চলে গেল একটু সামনে এবং বাবাকে মিলাচ্ছে কল বারবার। অপ্সরা বলল, আমার এখন যেতে হবে, আবার দেখা হবে। জিদান বলল, না, তোমার আজকে ছুটি নেই, সারাদিন আমার সাথে থাকবে, ঘুরবে ফিরবে, গান গাইবে, সন্ধ্যা হলে চলে যেও। অপ্সরা একটু হেসে বলল, কিন্তু আমার মনে হচ্ছে বাবা আমাকে স্মরণ করছে, হয়তো জরুরি কিছু হবে। জিদান বলল, বাবাকে বলো তোমার মায়ের সাথে সময় কাটাতে। তুমি এত বড় হয়ে গেছো, এখনো তোমার একটা খেলার সাথী নেই? মনে হচ্ছে তোমাদের বাড়ি থেকে ফার্মেসি খুব কাছেই। অপ্সরা হা করে একটু লজ্জা পেয়ে বলল, ছি, কে সব বলো তুমি? আচ্ছা যাও, আজকে সারাদিন তোমার সাথে থাকবো, কিন্তু কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবে না। জিদান বলল, আয়াতুল কুরসিতে তোমার কিছুই হয় না, সেখানে সুযোগ নেওয়ার প্রশ্নই আসে না। আর তোমার তো আগুনের তৈরি, তোমার সাথে কিছু করতে গেলে আমার ওটা পুড়ে যাবে। অপ্সরা জিদানের মুখ চেপে ধরে বলল, একদম চুপ, মুখে কিছু আটকায় না তোমার? দূর থেকে মিম দেখলো জিদান একা একাই মুখ থেকে কিছু সরানোর চেষ্টা করছে। মিম ডাক দিয়ে বলল, এই বলদ, তুই এরকম অ্যাবনর্মাল আচরণ কেন করতেছিস? এদিকে বাবা কলই ধরছে না, বুঝলাম না কি হলো। অপ্সরা জিদানের মুখ ছেড়ে দিতে জিদান বলল, এক কাজ কর বাবু, তুই বাসে চলে যা, আমিও চলে যাই। দেখ, বাসে গিয়ে তোর বাপ অফিসে না গিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। মিম বলল, তা অবশ্য হতে পারে, বাবার তো আবার অনেক ঘুম। তাহলে আমি বাসায় গেলাম,
তুই এখান থেকে চলে যা, তোর এই পাগলা বন্ধুকে সামলা, দেখ কেমন ইন্দুরের মতো দাপড়াচ্ছে। এই বলে মিম চলে গেল। জিদান দেখল সৌম্য হামাগুড়ি দিয়ে লতা পাতা সরিয়ে হাতে ধাগাটা খুঁজতে। তখনও জিদান বলল, একটা ধাগাই তো হারাইছে রে তোর, তাই বলে এত অস্থির ওর কি আছে, যা বাড়ি ফিরে যা। সৌম্য বলল, না রে ভাই, এটা আমার দাদির শেষ স্মৃতি, এটা হারালে বাবা অনেক বকাঝকা করবে, একটু খুঁজে দেখ না পাস কিনা। জিদান বলল, এখানে থাকলে অবশ্যই চোখে পড়তো, খামাখা পেরেশান না হয়ে বাড়ি ফিরে যা। আর হতে পারে এই ধাগাটার জন্যই তোর বিয়ে হয় না, তোর দাদিও যেমন বিয়ে করেনি তো কখনো, তোকে বিয়ে না করার জন্য এই ধাগাটা দিয়েছিল। সৌম্য থতমত খেয়ে একটু রেগে বলল, মজা করছিস তাই না? ওই হালা আমার দাদির বিয়ে না হলে আমার বাবা আসলো কোথা থেকে, আমি আসলাম কোথা থেকে? জিদান মাথা চুলকে বলল, তাও ঠিক, আর যদি খুঁজতে থাক পেলে আমাকে জানাইস, আমি খুঁজে দেব না, আমি যাই। এই বলে জিদান হাঁটা দিল। পেছন পেছন অপসরও হাঁটতে লাগলো, যা সৌম্য দেখল না। সৌম্য বলতে লাগলো, আজকে আমার বাবা আমাকে সাপ পেটানো পেটাবে, কই আমার ধাগাটা? হঠাৎ সৌম্য আবার কাঁপুনি দিয়ে উঠল। সৌম্যর মাঝে পরিবর্তন এলো। ধীরে ধীরে দাঁড়িয়ে এক পা দুপা করে হেঁটে বাইরে এসে মাথাবিহীন সেই সাপটার কাছে গেল এবং সেটা হাতে নিয়ে খুব শান্ত গলায় বলল, তোমার মৃত্যু বৃথা যেতে আমি দেব না। আমাদের লক্ষ্য পূরণ হলে এদের সবাইকে এক এক করে মেরে ফেলব। দৃশ্য পরিবর্তন। অপ্সরা সম্পূর্ণ দৃশ্যমান হয়ে সাদা একটা ত্রিপিস পরে জিদানের পাশে হাঁটছে নদীর কিনারা ঘেঁষে। খোলা চুলে জবা ফুল গাঁথা, চোখে কাজল দেয়া, কানে নীল রঙের অদ্ভুত সুন্দর ঝুমকা ঝুলছে। আশেপাশে অনেকেই মুগ্ধ হয়ে অপ্সরার দিকে তাকিয়ে আছে। এটা অবশ্য জিদানের বেশ হিংসা হচ্ছে। আর অনেকেই সেখানে হাঁটাহাঁটি করছে, বাচ্চারা ফুটবল খেলছে মাঠে, কাপড়রা হাত ধরে হাঁটছে দেখে জিদান আমথামতা করে বলল, হাত ধরার অনুমতি নেই। অপ্সরা একটু মুচকে এসে বলল, না, হাত ধরে পরে যদি আবার ছেড়ে দাও তাহলে অনেক কষ্ট পাবো আমি। জিদান বিড়বিড় করে বলল, এই তো মাইন্ডসেট চেয়েও বেশি ওভার অ্যাক্টিং জানে, হাতটায় যদি ধরতে না দেয় তাহলে এত রিকোয়েস্ট করতে ঘুরতে এসে কি লাভ হইল? অপ্সরা বুঝতে পারলো এবং আস্তে আস্তে জিদানের আঙ্গুল নিজের আঙ্গুল টাচ করলো। হাঁটার সময় জিদানও একটু মুচকে হাসলো এবং গ্রিন সিগন্যাল পেয়ে আলতো করে অপ্সরার হাত ধরে হাঁটতে লাগলো। দুজন কেউই কারোর মুখের দিকে তাকাচ্ছে না, কিন্তু দুজনের মুখে লাজুক হাসি। ব্যাকগ্রাউন্ডে গান চলছে। তুমি চাঁদের জোছনা নও, ফুলের উপমানও নও, কোনো পাহাড়ি ঝর্ণা, আয়না তুমি হৃদয়ের আয়না। জিদান অপলকভাবে অপ্সরার দিকে তাকিয়ে আছে। অপ্সরা আঙ্গুল দিয়ে চোখের থেকে একটু কাজল নিয়ে নিজের কপালে ফোঁটা দিয়ে দিল। জিদান বলল, এটা কেন করলে? অপ্সরা বলল, তুমি যেভাবে আমার দিকে তাকিয়ে আছো এভাবে তো শিয়াল মুরগির দিকে তাকিয়ে থাকে, তাই কালো টিপ দিয়ে দিলাম যাতে তোমার নজর না লাগে। জিদান একটু হেসে বলল, আমার নজর অতটা করা না, বেশির থেকে বেশি হলে তোমার পেট খারাপ হবে, আর কিছু না। অপ্সরা বলল, পেট খারাপ হলে তোমার হবে, সাপের মাথা কিন্তু তোমার পেটে। জিদান ওয়াক্ত করে স্যাপ ফেলে বলল, আবার মনে করাচ্ছ সেটা? তুমি কিভাবে পারলে ওই কাজটা করতে, তা আবার ওই ওয়াংজাং কিমের সামনে? অপ্সরা বলল, ক্ষুধা লাগলে আমার মাথা কাজ করে না, এমনকি তোমার মাথা খেয়ে ফেলতে পারি ক্ষুধার জ্বালায়, পরে অবশ্য হুঁশ ফেরার পর কষ্ট পাবো। জিদান একটু ঘাবড়ে গিয়ে তোতলানো কণ্ঠে বলল, মানে তুমি মজা করছো তাই না? আমাকে তুমি খাবে কেন, আমরা তো বন্ধু। অপ্সরা হাই তুলে বলল, হ্যাঁ, হরিণ যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে তাহলে খাবে কি? তোমার বিশ্বাস হচ্ছে না তো আমি তোমার মাথা চিবিয়ে খেতে পারি। ঠিক আছে, তাহলে খেয়ে দেখাচ্ছি। এই বলে অপ্সরা একটু আশেপাশে তাকিয়ে মানুষজন না দেখে নিজের মুখ বিশাল আকৃতির করে হাঁ করে জিদানের দিকে এগিয়ে আসতে নিলে জিদান ভয় চিৎকার দিয়ে উঠল। সাথে সাথে অপ্সরা স্বাভাবিক রূপ ধারণ করে খিলখিল করে হাসতে লাগলো। জিদানের চিৎকার শুনে আশেপাশের অনেকেই তাকিয়ে রইল। জিদান হাবলার মতো বুকে থুতু দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এমন ফাজলামার করবে না আমার সাথে, আমার আত্মা জিব্বাই গোড়ায় চলে আসছিল একদম, কি সাংঘাতিক মেয়ে তুমি। অপ্সরা হাসি থামিয়ে বলল, তুমি আসলে একটা পাগল, তুমি ভাবলে কি করে আমি তোমার মেরে ফেলবো? তুমি শুধু আমার সব কিছু, তোমাকে আমি কখনো হারাতে দেব না, নিজেকে হারিয়ে হলেও তোমাকে বাঁচিয়ে রাখবো। জিদান এবার শান্ত হয়ে বলল, জানি না তুমি আমার মাঝে কি এমন পেয়েছ, আমি কখনো কারোর কাছে স্পেশাল ছিলাম না, শুধু আমার মা ছাড়া কেউ আমাকে বোঝেনি। বাবা তো সবসময় আমাকে বকা দিত, সামান্য ভুলের জন্য গায়ে হাত তুলত, এমনকি যা করি আমি করিনি তার জন্য মার খেয়েছি বাবার হাতে। মা বেঁচে থাকতে আমার একটা আশ্রয় ছিল, কিন্তু
মা মারা যাবার পর আমি পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে পড়ি। মায়ের ঘ্রাণ পাওয়া বুবুও চলে যায় বাবার কাছ সাথে, কিন্তু আমি যেতে পারি না মাকে ছেড়ে। আমি রয়ে গিয়েছি আর রয়ে যাব। অবসর জিদানের হাতে হাত রেখে বলল, এখন আমি আছি তোমার জীবনে, তোমার জমে থাকা সকল কষ্ট আমাকে দিয়ে দাও, আমি খুব যত্ন করে সেগুলো নিশ্চিহ্ন করে দেব। জিদান সুন্দর করে এসে বলল, কিন্তু তোমার আর আমার মাঝে অনেক শক্ত একটা দেয়াল আছে। তুমি আল্লাহর অন্য এক সৃষ্টি, আমি ভিন্ন সৃষ্টি, আমাদের মিল কখনো সম্ভব না, এটি ইসলামও সমর্থন করে না। অবসরে কিছুক্ষণ চুপ থেকে মুচকে এসে বলল, ইসলাম সম্পর্কে আমি আমার বাবার কাছ থেকে অনেক কিছু জেনেছি। অনেক ফকিহদের মতে জিন আর মানুষের সম্পর্ক জায়েজ রয়েছে, যদিও পরবর্তী সময়ে সৃষ্টিজগৎ পার্থক্য দেখিয়ে ওলামাগণ এটাকে নাজায়েজ ফতোয়া দিয়েছে, কিন্তু কোরআন বা হাদিসে স্পষ্ট কোনো দলিল নেই এই বিষয়ে। জিদান বলল, আচ্ছা বুঝলাম, তুমি তো অনেক কিছু জানো, এখন আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। অপসরা ভুরু কুচকে তাকালো। জিদান বলল, মনে করো আমার অনেক রাগ উঠেছে, তখন কি বসে বসে আবু জাহেল, ফেরাউন, নামরুদকে গালাগালি করতে পারবো রাগ নিয়ন্ত্রণ করার জন্য? অপসরা হু করে এসে বলল, তুমি পাগল, আচ্ছা চলো, এখন যাওয়ার সময় হয়েছে। তখনই জিদানের ফোন বেজে উঠল। জিদান পকেট থেকে ফোন বের করে দেখলো মিম কল দিয়েছে। জিদান একটু বিরক্ত হয়ে বলল, ও আমার এখন কল কেন দিয়েছে? নিশ্চয় ওর বাপের পাশের বাসায় হাতে হাতে ধরেছে। এটা বলতে বলতে কল রিসিভ করে বলল, কি হয়েছে বল, আমার কথা সত্যি হয়েছে তো? হঠাৎ জিদানের হাসি খুশি মুখটা কালো হয়ে গেল। জিদানের হাত কাঁপতে কাঁপতে ফোনটা হাত থেকে পড়ে গেল, চোখে পানি টলমল করছে। অপসরা অবাক হয়ে বলল, কি হয়েছে জিদান, তুমি এমন করছো কেন? জিদান কাঁপা কাঁপা ঠোঁটে বলল, বাবা বাবা আর নেই। এই বলে জিদান সেখান থেকে দ্রুত হাঁটা দিল। অপসরা জিদানের পিছু নিতে যাবে, তখনই কারোর ডাকে থমকে দাঁড়িয়ে গেল এবং বলল, বাবা। দেখা গেল পেছনে অপসরার বাবা দাঁড়িয়ে আছে, তার চেহারায় স্পষ্ট রাগ ফুটে উঠেছে। অপসরার বাবা কর্কশ গলায় বলল, চলো আমার সাথে। অপসরা বলল, কিন্তু বাবা, জিদান হয়তো বিপদে আছে, ওর বাবা আর নেই, এই সময় ওর পাশে আমার থাকা জরুরি। অপসরার বাবা তেরে এসে অপসরার বাহুতে চেপে ধরে বলল, ওই ছেলের সাথে আর তোমার দেখা হবে না। সর্দার তোমাকে নিয়ে যে সিদ্ধান্ত দিবে সেটাই তোমাকে মানতে হবে। অপসরা কাকুতি মিনতি করে বলছিল বারবার, বাবা আমাকে যেতে দাও, জিদান খুব একা, ওর আমাকে দরকার, বাবা দয়া করে আমাকে যেতে দাও। কিন্তু অপসরার বাবা কোনো কথা শুনল না। অপসরাকে নিয়ে হাওয়ায় মিলে গেল। শেষবারের মতো অপসরার কণ্ঠ শোনা গেল, জিদান আমি ফিরে আসব, তুমি চিন্তা করো না। দৃশ্য পরিবর্তন। জিদান দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। নির্দিষ্ট ফ্লোরে এসে দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলতেই সেখানে বিল্ডিংয়ের অনেক মানুষের ভিড়। সবাই বলাবলি করছে, এত নৃশংসভাবে একটা মানুষকে কিভাবে মারতে পারো? জানা মতে এই লোকটার কোনো শত্রু ছিল না, কারোর সাথে কোনো তর্কে জড়ায়নি, তাহলে কে মারল এইভাবে? জিদান সবার কথা শুনতে শুনতে কাঁপা কাঁপা পায়ে ভিতরে রুমে গিয়ে হাত কুটল। বাবার ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহটার পাশে অসহায়ভাবে বসে আছে মিম। জিদান আস্তে করে ডাক দিল, বুবু। মিম জিদানের দিকে মাথা তুলে তাকিয়ে ঠোঁট কাঁপাতে কাঁপাতে হাওমাও করে কান্না করে দিয়ে বলল, বাবার নেই জিদান না। জিদান কাঁদতে কাঁদতে গিয়ে মিমকে জড়িয়ে ধরে শান্ত হতে বলল। এক পলক বাবার দেহটার দিকে তাকাতে জিদানের চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। হঠাৎ জিদানের চোখে পড়ল বাবা হাত মুষ্টি করে কিছু ধরে রেখেছে শক্ত করে। জিদান ধীরে ধীরে মিমকে ছাড়িয়ে একটু এগিয়ে গিয়ে বাবার মুষ্টি খুলে যা দেখল তাতে চোখ চড়ক গাছ। জিদান সেটা হাতে নিয়ে অবাক এবং রাগী কণ্ঠে বলল, সৌম্যর হনুমান অঙ্কিত ধাগা। সৌম্য বাড়িতে এসে হনহন করে হেঁটে নিজের রুমের দিকে চলে যাচ্ছে। তার চোখ রক্তলাল এবং চেহারা কালচে দেখাচ্ছে। সৌম্যর মা পারুল দেবী কয়েকবার সৌম্যকে ডাকলো পেছন থেকে, সৌম্য সারাত কোথায় ছিলি? এই তোর বাড়িতে আসার সময় হলো। কিন্তু সৌম্য কোনো জবাব না দিয়ে সোজা রুমে ঢুকে গেল এবং দরজা বন্ধ করার আগে কর্কশ গলায় বলল, পারুল দেবী আমাকে বিরক্ত করিস না, এখন আমি ঘুমাবো। এই বলে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। পারুল দেবী হতভম্ব হয়ে দাঁড়িয়ে বলল, কি সৌম্য আমার নাম ধরে ডাকছে? নিশ্চয়ই হতচ্ছাড়াটা আজকে আবার নেশাপানি করে এসেছে। দাঁড়া, আজকে তোর বাবা আসুক, এর একটা বিহিত না করে আমি থামছি না, বলে দিলাম। হ্যাঁ। সৌম্য আবার দরজা খুলে ঝাঁঝালো কণ্ঠে বলল, বিরক্ত করতে না করেছে আমাকে, আর একটা কথা যদি আমার কানে আসে তাহলে তোকে লটকিয়ে রাখবো পারুল দেবী। এই বলে সৌম্য আবার বিকট শব্দ করে দরজা বন্ধ করে দিল।
পারুল দেবী আবার রেগে দরজার দিকে এগিয়ে যেতে বলল, হতচ্ছাড়া দাঁড়া, আমি বিরক্ত করছি তোকে, তোর পিঠের চামড়া আমি তুলে নেব। যখনই পারুল দেবী সৌম্যর দরজায় বাড়ি দিতে যাবে তখনই রুমের ভেতর থেকে ফিসফিস আওয়াজ শোনা গেল, যেন একটা মেয়ে মিশ্রিত কণ্ঠ অন্যরকম এক ভাষায় কিছু বলছে। সৌম্যর কণ্ঠেও কিছু একটা শোনা গেল, তবে সেগুলো স্পষ্ট নয়। পারুল দেবী অবাক হয়ে বলল, সৌম্য রুমে মেয়ে আসলো কোথা থেকে? তাহলে এত অধপতন ওর? আজকাল বাড়িতে লুকিয়ে মেয়েও নিয়ে আসছে। আজকে আমি ওরে মেরেই ফেলবো। এই বলে এক ধাক্কা দিয়ে পারুল দেবী রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে আরও অবাক হয়ে গেল, সেখানে সৌম্য নেই। আরে এই মাত্রই তো সৌম্যর গলা শোনা যাচ্ছিল, তাহলে গেল কোথায়? পারুল দেবী খাটের তলা থেকে শুরু করে ঘরের কোণের সব জায়গায় খুঁজে দেখল, কিন্তু সৌম্যর কোনো অস্তিত্ব নেই রুমে। পারুল দেবীর মাথাটা যেন চক্কর দিয়ে উঠল, কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই বাইরে থেকে সৌম্যর ডাক, মা, ও মা, হাত মুখ ধোয়ার পানি দাও তো, কই গেলে? পারুল দেবীর চমকে গিয়ে তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখল সৌম্য উঠানে দাঁড়িয়ে আছে, কোমরে হাত দিয়ে বলছে, মা, তুমি আমার রুমে কি করছিলে? এখন বড় হয়েছি না আমি, পার্সোনাল অনেক কিছু থাকতে পারে। পারুল দেবী চমকে গিয়ে তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখল সৌম্য উঠানে দাঁড়িয়ে আছে, কোমরে হাত দিয়ে বলল, মা, তুমি আমার রুমে কি করছিলে? তুই তো রুমেই ছিলি রে। সৌম্য থতমত খেয়ে বলল, কি? আমি তো মাত্র আসলাম। কাল রাতে আমি তো কোথায় কোথায় ঘুরেছি জানি না, কি জানি হচ্ছে আমার সাথে মা, কিছুই মনে থাকে না আমার। পারুল দেবী আর কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগেই সৌম্যর হাতের দিকে নজর গেলে অবাক হয়ে জিজ্ঞাসা করল, তোর হাতের হনুমানের ধাগাটা কই? সৌম্য একটু ইতস্তত বোধ করে বলল, হারিয়ে গেছে। দৃশ্য পরিবর্তন। জিদান সৌম্যর হনুমান আঙ্কিত ধাগাটা হাতের মুষ্টিতে চেপে ধরে এক জায়গায় বসে আছে এবং ঘরটা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। পুরো ঘরে সবকিছু এলোমেলো, আলমারির কাপড় চোপড়গুলো ফ্লোরে ছড়িয়ে ছিটে আছে, বিছানার তোষক উল্টানো পাল্টানো, কিচেনের সরঞ্জামগুলো এদিক ওদিক পড়ে আছে। স্পষ্টত সে কিছুর খোঁজ করছিল। জিদানের চোখে কি ঘটেছিল সেটা ভেসে উঠতে লাগলো। দেখা গেল জিদানের বাবা আফজাল শরীফ অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ দরজার কলিং বেলটা বেজে উঠল। আফজাল শরীফ ভাবল মিম এসেছে, তাই মাথায় চিরুনি চালাতে চালাতে গিয়ে দরজা খুলে বলতে যাবে, এত সকালে চলে এলি যে? কিন্তু থেমে গিয়ে বলল, আরে সৌম্য, তুমি হঠাৎ? আসো আসো, ভেতরে আসো, অনেকদিন পরে তোমাকে দেখলাম। তোমার বাবা মা কেমন আছে? সৌম্য কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ভেতরে প্রবেশ করে ঘাড় কাত করে পুরো ঘরে চোখ বুলিয়ে নিল। এরপর সোজা আফজাল শরীফের বেডরুমে ঢুকে গেল দ্রুত পায়ে। আফজাল শরীফ একটু ভ্যাবাচাকা খেয়ে সৌম্যর পিছু পিছু গিয়ে বলতে লাগলো, এটা কি ধরনের অভদ্রতা? জিদানের সাথে থেকে থেকে ওর মতে হয়ে গেছো। তোমাকে তো ভদ্র মনে করতাম আমি। কিন্তু সৌম্য এমনভাবে হাঁটাচলা করছে যেন সে আফজাল শরীফের কথা শুনতেই পাচ্ছে না। আফজাল শরীফ বারবার বলছিল, বেডরুম থেকে বের হও সৌম্য, কি দরকার এসেছ বলো, তারপর বিদায় হও। হঠাৎ সৌম্য গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, তাবিজ কোথায়? আফজাল শরীফ এক মুহূর্তের জন্য থমকে গেল এবং ঢোক গিলে বলল, তাবিজ? কিসের তাবিজ? সৌম্য একটা রাগান্বিত নজর দিয়ে ঘরের সবকিছু উল্টাপাল্টা করতে লাগলো। আলমারি থেকে কাপড় চোপড় সব ফেলে দিতে লাগলো, ওয়ার্ড্রোপের সকল জিনিসপত্র ঘাটাঘাটি করে ফেলতে লাগলো। আফজাল শরীফ এবার প্রচণ্ড রেগে সৌম্যকে কষে একটা থাপ্পড় দিয়ে বলল, কি করছো তুমি? মাথা ঠিক আছে তোমার? এক্ষুনি বের হও বলছি বাসা থেকে। সৌম্য গালে হাত দিয়ে মুখ বাঁকা করে একটা পৈশাচিক হাসি দিয়ে আফজাল শরীফকে এক থাবা মারল হিংস্র পশুর মতো। আফজাল শরীফের শার্ট ছেড়ে বুকের পাঁজর পর্যন্ত ছিঁড়ে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। আফজাল শরীফ ফ্লোরে লুটিয়ে পড়ল। পড়ার সময় সৌম্যর হাত ধরার চেষ্টা করা কালে তার হাতের ধাগাটা মুষ্টিতে চলে আসে। সৌম্য আফজাল শরীফের মাথা এবং বুক একের পর এক লাথি মেরে জিজ্ঞাসা করল, বল তাবিজটা কোথায়? তোর স্ত্রী সেটা তোর কাছে দিয়ে গেছে, বল সেটা কোথায়? আফজাল শরীফ রক্তাক্ত অবস্থায় ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল, মুখ দিয়ে রক্ত বের হয়ে আসছে, তবুও সৌম্য লাথি দিয়েই যাচ্ছে। আফজাল শরীফ ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল। সৌম্য এবার থামল সবকিছু। এলোমেলো করে রাগে এক মেয়ে মিশ্রিত কণ্ঠে বলল, তাবিজ না পেলে একে একে সবাইকে মেরে ফেলব। দৃশ্য আবার ফিরে আসে জিদানের দৃষ্টিতে। জিদানকে এভাবে বসে থাকতে দেখে মিম এসে জিদানের হাতে হাত রেখে পাশে বসে বলল, চল বাইরে চল, বাবার জানাজার নামাজের জন্য হুজুর এসেছে। জিদান অসহায় দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে বলল, আচ্ছা বুবু, বাবা কি আমাকে ভালোবাসতো?
মিম কিছু না বলে উঠে গিয়ে ভেতরের রুম থেকে একটা মাটির ব্যাংক হাতে করে নিয়ে এসে জিদানের দিকে এগিয়ে দিল। জিদান ব্যাংকটা হাতে নিয়ে নীরব কান্না কেঁদে উঠল। ব্যাংকের উপরে লেখা ছিল জিদানের বিয়ের উপহারের জন্য জমানো টাকা। মিম পাশে বসে বলল, জানিস ভাই, তোকে নিয়ে বাবার অনেক স্বপ্ন ছিল, কিন্তু তুই কখনো বাবার পছন্দগুলোকে নিজের পছন্দ মনে করতে পারিসনি। তুই ভাবতি বাবা কেন এত রাগ করে, কেন তোকে ধমকায় সবসময়। কখনো কি এটা ভেবেছিস রাতে ঘুমিয়ে যাওয়ার পর তোর মাথায় হাত বুলিয়ে দিতে কে চুপি চুপি? তোর পছন্দের আইসক্রিম এনে ফ্রিজে কে রাখতো কখনো বুঝতে চেয়েছিস? পকেট থেকে টাকা চুরি করার জন্য তোকে বকাঝকা করে পরের দিন আবার সে পকেটে টাকা কেন রাখতো কখনো ভেবে দেখেছিস? মায়ের সামনেই তোকে সবসময় শাসন করতো, কারণ বাবা জানতো মা তোকে সেভ করবে। মা মারা যাবার পর কখনো কি তোকে বাবা একটা ধমক পর্যন্ত দিয়েছে? এই বিষয়টা কি কখনো তোকে ভাবাইনি? তুই সারা জীবন বাবাকে ভুলে বুঝে দূরে সরে থাকলি, আর এত ভালোবাসার পরও বাবা তোর কাছ থেকে বাবা হয়ে উঠতে পারল না। জিদান মাটির ব্যাংকটা বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বাইরে চলে গেল, যেখানে খাটিয়ার উপর শোয়ানো ছিল কাফন পরিহিত বাবার লাশ। জিদান এক ছুটে গিয়ে বাবার মুখের ওপর থেকে কাপড়টা সরিয়ে শেষবারের মতো বাবার মুখে হাত বুলিয়ে দিয়ে হাওমাও করে কেঁদে উঠল আর বলতে লাগলো, আমাকে তুমি মাফ করে দাও বাবা, আমি কখনো তোমার যোগ্য ছেলে হতে পারিনি। সবসময় তোমাকে কষ্ট দিয়েছি, তোমাকে বাবা বলেও ডাকিনি, কিন্তু তুমি আড়াল থেকে আমার ছায়া হয়েছিলে। আমি বুঝতে পারিনি বাবা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি সন্তান হিসেবে অনেক পচা। মিম এসে জিদানকে ধরে শান্ত করতে লাগলো। জিদান মিমকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। মিমও নিজের কান্না ধরে রাখতে পারল না। ভাই বোনের কান্না দেখে উপস্থিত সবার চোখে পানি চলে এলো। হুজুরও অশ্রুসিক্ত চোখে এসে বুঝতে লাগলো, মৃত্যু কখনো বিচ্ছেদ নয় বাছা, মৃত্যু হলো জীবনের শুরু। যদি কর্ম ভালো হয় তাহলে তোমাদের বাবা তোমাদের জন্য জান্নাতে অপেক্ষা করবেন। কান্না করো না তোমরা। মৃত ব্যক্তি কষ্ট পায় আপনজনের কান্না দেখলে। শান্ত হও এবং দোয়া করো বাবার জন্য। পরবর্তী দৃশ্যে দেখা যায় জিদানের বাবার দাফন কাজ সম্পন্ন হয়েছে। কবরস্থান থেকে দূরে দাঁড়িয়ে আছে মিম। জিদান চোখের সবাইকে জানাজা শেষ করে যে যার মতো ফিরে যাচ্ছে। সব শেষে জিদান চোখের পানি মুছতে মুছতে বের হয়ে মিমের সামনে আসলো। মিম জিদানের হাত ধরে বলল, চল বাসায় চল। জিদান বলল, তুই যা, আমার একজনের কাছে হিসাব নিতে হবে। মিম একটু অবাক হয়ে বলল, তুই কি জানিস বাবাকে কে মেরেছে? জিদান পকেটে সৌম্যর ধাগাটা বের করে মিমকে দেখিয়ে বলল, জানি। দৃশ্য পরিবর্তন। দেখা গেল অপ্সরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সর্দারের সামনে। অপ্সরার বাবা মা পেছনে দাঁড়িয়ে আছে। সর্দারের পাশে দাঁড়িয়ে আছে ঝিরি এবং সর্দারের ছেলে জাকার্তা। জাকার্তা আসলে অপ্সরাকে পছন্দ করে মনে মনে, সেটা তার দৃষ্টি দেখে বোঝা যাচ্ছে। নীরবতা ভেঙে সর্দার বলল, তো মামুনি, তুমি নাকি আজকাল যেই থালে খাওয়া শুরু করেছো সেই থালে ছ্যাদা করা শুরু করেছ। অপ্সরা চুপ করে আছে। ঝিরি কর্কশ গলায় বলে উঠল, বাবা এত কথার কি আছে, ওকে অন্ধকূপে নিক্ষেপ করো, ও আমার কাজে বারবার বাধা সৃষ্টি করেছে, আমার বন্ধুর মাথা চিবিয়ে খেয়ে নিয়েছে। সর্দার গম্ভীর গলায় বলল, ঝিরি যা বলল তা কি সত্যি? অপ্সরা এবারও চুপ। পেছন থেকে অপ্সরার বাবা দাঁত কটমট করে বলল, সর্দার তোমাকে কিছু জিজ্ঞাসা করতে শুনতে পাচ্ছ না? অপ্সরা এবার মাথা তুলে বলল, আপনারা নিরীহ মানুষদের সাথে কেন এসব অত্যাচার করছেন? জিদান তার পরিবার আপনার কি ক্ষতি করেছে সর্দার? সর্দার প্রচণ্ড রেগে বসা থেকে উঠে গেল এবং বলল, এত বড় স্পর্ধা, আমাকে প্রশ্ন করো তুমি? রক্ষে ওকে নিয়ে যাও এবং অন্ধকূপে নিক্ষেপ করো। অপ্সরার বাবা তৎক্ষণাৎ কিছু বলতে যাবে ঘাবড়ে গিয়ে তার আগেই সর্দারের ছেলে জাকার্তা বলে উঠল, বাবা এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না, আপনি কাবিলার সর্দার, রাগের বসে সিদ্ধান্ত নিয়ে আপনার মানায় না। জাকার্তার কথার বিরোধিতা করে ঝিরি বলল, তোর মাথা খারাপ হয়ে গিয়েছে ভাই, তুই এই সামান্য মেয়ের জন্য বাবার সিদ্ধান্তে আঙ্গুল দিচ্ছিস? জাকার্তা একটু রেগে বলল, মুখ সামলে কথা বল, এই সৃষ্টি জগতে কেউ সামান্য না, আমাদের ধর্ম আলাদা হলেও সৃষ্টিকর্তা কিন্তু একজনই। আমি শুধু বাবাকে বলতে চাচ্ছি, রাগের বসে সিদ্ধান্ত নেওয়া কখনোই সঠিক সিদ্ধান্ত হতে পারে না। ঝিরি রেগে আরও কিছু বলতে যাবে তার আগে সর্দার খামোশ বলে দুজনকে চুপ করিয়ে দিয়ে নিজের জায়গায় বসে কিছুক্ষণ ভেবে তারপর অপ্সরাকে উদ্দেশ্য করে বলল, দেখো মামুনি, এটা একটা জটিল বিষয়, এর সূত্র অনেক আগে থেকে শুরু হয়েছে, তাই তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, নিজেকে এসব থেকে গুটিয়ে নাও, না হলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। অপ্সরার বাবা এগিয়ে এসে হাত জোর করে বলল,
আপনার দয়া সর্দার, আমার মেয়ে কখনো আপনার কাজে বাধা দিবে না, আমি কথা দিচ্ছি। সর্দার বলল, কিন্তু তোমার মেয়ে কিন্তু এখনো কথা দিচ্ছে না। অপ্সরার বাবা রাগান্বিত কণ্ঠে অপ্সরাকে বলল, কিরে বল সর্দারকে, তুই আর কখন এসব বিয়ে বিষয়ে নাক গলাবি না, বলছিস না কেন? অপ্সরা এবার জাকার্তার দিকে তাকালো। জাকার্তা চোখ বুজে ভরসা দিতে বলল। অপ্সরা এবার কাঁপা কাঁপা গলায় বলল, আমি কথা দিচ্ছি সর্দার, আমি। তখনই একজন রক্ষী হন্তদন্ত হয়ে তাঁবুতে প্রবেশ করে সর্দারের সামনে গিয়ে মুখ থুবড়ে পড়ল। সর্দার সাথে সাথে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, কি হচ্ছে এটা? পড়ে যাওয়া রক্ষী কোনো রকম উঠে ভয়ার্ত গলায় বলতে লাগলো, সর্দার, ইনাল কাবিলার সৈন্য আক্রমণ করেছে। তারা পূর্ব দিক থেকে ছুটে আসছে মশাল হাতে ঘোড়ায় করে। এই খবর শুনে সর্দার বিচলিত হয়ে তাড়াতাড়ি বের হয়ে যেতে যেতে বলল, সকল রক্ষীদের একত্রিত করো এবং পূর্ব দিকে ধায়ে যাও। জাকার্তা, তুমি তাড়াতাড়ি গিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করো। ঝিরি, তুমি রক্ষীদের নেতৃত্ব দাও। অপ্সরার কথা দেওয়ার আগেই বিচার কার্য পণ্ড হয়ে গেল। অপ্সরা মনে মনে বেশ খুশি আপাতত। অপ্সরার মা বাবাও চলে গেল সর্দার পিছু পিছু। এখন এখানে শুধু অপ্সরা দাঁড়িয়ে আছে এবং চোখ বন্ধ করে জিদানের সাথে যোগাযোগের চেষ্টা করছে। দৃশ্য পরিবর্তন। জিদান একটা বাইক নিয়ে সমুদ্রের বাড়ির সামনে উদ্দেশ্যে রওনা হয়েছে। জিদানের চোখে মুখে বাবাকে হারানোর শোক, সাথে সৌম্যর প্রতি ক্রোধ। জিদান এখনও জানে না অপ্সরা তার সাথে নেই। হঠাৎ জিদান তার বাবাকে দেখতে পায়। রাস্তার পাশে দাঁড়িয়ে জিদানকে হাত নাড়িয়ে থামতে বলছে। জিদান জানে এটা তার ভ্রম, তবু মস্তিষ্ক থেকে বাবাকে সরাতে পারছে না। যতই সামনে এগোচ্ছে ততই বাবা কাছে আসছে। জিদান সেদিকে তোয়াক্কা না করে ফুল স্পিডে বাইক টানছে। হঠাৎ জিদানের বাবার কণ্ঠ শোনা গেল, মায়ের কবর রক্ষা করো জিদান। জিদান বাইক নিয়ে একটা কবরস্থানের সামনে এসে থামল। বাইকের স্টার্ট বন্ধ করে বাইক থেকে নেমে কবরস্থানের দিকে তাকিয়ে কিছু একটা ভাবল। এরপর কবরস্থানের ভিতরে প্রবেশ করে সরু রাস্তাটা ধরে হাঁটতে লাগলো। রাস্তার দুই পাশে সারি সারি কবর, প্রতিটা কবরের ওপর নেম প্লেট আছে। জিদান হাঁটতে হাঁটতে এক পর্যায়ে লোহার শিক দিয়ে বেষ্টনীতে একটা কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। নেম প্লেটে লেখা মরিয়ম বেগম এবং তার মৃত্যুসাল। আশ্চর্যের বিষয়, সব কবরের মৃতদের মৃত্যুসালের পাশাপাশি জন্মসাল উল্লেখ করা আছে, কিন্তু মরিয়ম বেগমের কবরে জন্মসাল উল্লেখ নেই, শুধু মৃত্যুসাল। জিদান কবরের সামনে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে প্রথমে মনে মনে সূরা ফাতিহা তেলাওয়াত করল। তারপর আরেকটু এগিয়ে গিয়ে লোহার শিক হাতে রেখে খুব শান্ত গলায় বলল, জানো মা, আজকে আমি এমন একজনকে হারিয়েছি যাকে আমার সবচেয়ে বেশি ঘৃণা করতাম আমি, কিন্তু তার চলে যাওয়াতে আমি যতটা কষ্ট পেয়েছি, হয়তো তোমার চলে যাওয়াতেও এতটা কষ্ট পাইনি সেদিন। হ্যাঁ, ঠিক ধরেছ, বাবা আমাকে বিদায় দিয়ে নিয়ে চলে গিয়েছে। যদি বাবার সাথে তোমার দেখা হয় তাহলে তাকে বলে দিও তার অকর্মা ছেলেটা তাকে অনেক ভালোবাসে। এটুকু বলতে হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল, জিদান। জিদান চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখল মা দাঁড়িয়ে আছে, চাঁদ মাখা হাসি নিয়ে, আলোক রোষ্টির ন্যায় সাদা ধোয়ার মতো। জিদান আবেগে আপ্লুত হয়ে বলল, মা তুমি? মরিয়ম বেগম বলল, কতদিন পর আসলি তুই, মাকে তো ভুলে গিয়েছিস। জিদান চোখের পানি ছেড়ে বলল, পৃথিবীর সব কিছু যদি আমার মস্তিষ্ক থেকে মুছে যায়, তবু তুমি আমার মস্তিষ্কে সারা জীবন থাকবে জীবিত। আমি এখনো তোমার স্মৃতি জড়িয়ে থাকা বাড়িতে থাকি, তোমার ঘরের প্রতিটা জায়গায় অনুভব করি। মরিয়ম বেগম একটু হেসে বলল, পাগল ছেলেটা আমার, তোর বাবা তোকে কি বলেছে মনে আছে তো? জিদান একটু অবাক হয়ে বলল, বাবা আমার ভ্রমে এসে বলেছে তোমার কবর রক্ষা করতে, কিন্তু আমি বাবার কথার কোনো অর্থ খুঁজে পাইনি। তোমার কবর তো ঠিক আছে, তাহলে রক্ষা কেন করতে হবে? মরিয়ম বেগম বলল, পুরনো বিপদ মাথা চাড়া দিয়ে উঠেছে। এতগুলো বছর তোদের দুই ভাই বোনকেই সেই অভিশাপ থেকে লুকিয়ে রেখেছিলাম, এখন তারা তোদেরকে খুঁজে পেয়েছে। আমি তোকে এই অভিশাপ থেকে বাঁচার উপায় তো বলতে পারবো না, কিন্তু রাস্তা দেখাতে পারি। জিদান হতভম্ব হয়ে মায়ের কথাগুলো শুনছিল। অবশেষে জিদান বলল, কিসের অভিশাপ? কি বলছো এসব তুমি? আমি কিভাবে নিজেকে বাঁচাবো এর থেকে? মরিয়ম বেগম বলল, অতীত হলো ভবিষ্যতের আয়না। অতীত ঘেটে দেখ বাপ, দেখবি সব কিছু সহজ হয়ে যাবে। তোর মা তোকে এই পরিস্থিতি মোকাবেলা করার সকল পদ্ধতি শিখিয়ে গিয়েছে, মনে করে দেখ। এই বলে মরিয়ম বেগম আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। জিদান পাগলের মতো মা বলে মরিয়ম বেগমকে ধরতে গেল, কিন্তু পারল না। জিদান রাগে কষ্টে চিৎকার করে সেখানে হাঁটু গেড়ে বসে পড়ল এবং বলতে লাগলো, কি হচ্ছে এসব? মায়ের প্রতিবিম্ব কিসের অভিশাপের কথা বলে গেল?
এই মুহূর্তে আমরা অপ্সরাকে দরকার, কিন্তু অপ্সরা কোথায়? দৃশ্য পরিবর্তন। ইনাল কাবিলার সৈন্যরা গ্রামে আক্রমণ করেছে। সাধারণ জিনরা এদিক ওদিক ছোটাছুটি করে নিজেদের যান বাঁচাচ্ছে। বেশ কয়েকটি তাঁবুতে তারা আগুন লাগিয়ে দিয়েছে। ইনাল কাবিলার মূলত এই মরুভূমির একটি যাযাবর গোষ্ঠী। তাদের নির্দিষ্ট কোনো ঘর নেই। তারা এক এক সময় এক এক জায়গায় অবস্থান করে এবং আশেপাশের গ্রামগুলো লুটপাট করে। তাদের পরনে থাকে লোহার মাস্ক এবং হাতে থাকে ধারালো তলোয়ার। ঘোড়ায় চড়ে গ্রামে গ্রামে নৃশংসতা চালায় কিছুদিন পরপর। তার অত্যন্ত হিংস্র এবং ক্ষিপ্র হওয়ায় সবাই তাদেরকে ভয় পায় এবং তাদের আগমনে আতঙ্কিত হয়ে পড়ে। সর্দারের রক্ষীরা এক একে মারা পড়েছে তাদের হাতে। ঝিরি চাবুকের মতো কিছু একটা দিয়ে তাদের সাথে লড়াই করছে। চারিদিকে আগুনের ছড়াছড়ি, তাঁবুগুলো পুড়ে যাচ্ছে। মহিলা এবং বাচ্চাদের আর্তনাদে চারিদিক ভারী হয়ে উঠছে। জাকার্তা সাধারণ জিনদের নিরাপদে সরিয়ে দিচ্ছে একপাশে। সর্দার এক উচ্চ স্তম্ভে দাঁড়িয়ে ধনুক হাতে তীর দিয়ে ইনাল সৈন্যদের ঘায়েল করছে। এর মাঝে দেখা যায় ছোট্ট একটা বাচ্চা কান্না করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চারপাশ থেকে আগুনের ফুল খেসে পড়ছে। অনেক লাশ পড়ে আছে। বাচ্চাটা একা একা দাঁড়িয়ে কান্না করছে। এক ইনাল সৈন্য ঘোড়ায় চড়ে তলোয়ার হাঁকাতে হাঁকাতে বাচ্চার দিকে তেড়ে আসতে লাগলো। জাকার্তা এই দৃশ্য দূর থেকে দেখে চিৎকার করে বাচ্চাটাকে সরে যেতে বলছে। ইনাল সৈন্য কাছাকাছি চলে এসেছে। জাকার্তা বেশ খানিক দূরে। দ্রুত এলেও বাচ্চাটাকে বাঁচাতে পারবে না। তবুও বিদ্যুৎ বেগে ছুটে আসতে লাগলো। কিন্তু তার আগে ইনাল সৈন্য তলোয়ার ঘুরিয়ে বাচ্চাটাকে আঘাত করতে যাবে, তখনই এক বিদ্যুৎ চমকানোর মতো ঝটকা দিয়ে ইনাল সৈন্য দূরে ছিটকে পড়ল ঘোড়ার ওপর থেকে। দেখা গেল বাচ্চাটার পেছনে দাঁড়িয়ে আছে অপ্সরা। তার চোখ থেকে বিদ্যুৎ বের হচ্ছিল চিকচিক করে। জাকার্তা থেমে গিয়ে একটু হেসে বলল, এখন আমি নিশ্চিত। অপ্সরা বাচ্চাটাকে কোলে নিয়ে জাকার্তার দিকে ছুঁড়ে মারল। জাকার্তা বাচ্চাটাকে ধরে নিল এবং বলল, মাঠ এখন তোমার। অপ্সরা ইনাল সৈন্যদের থেকে পড়ে থাকা তলোয়ার নিয়ে এক পা দুপা করে এগিয়ে যেতে লাগলো এবং ইনাল সৈন্যদের কচু কাটা করতে শুরু করলো। সেখানে ঝিরি তার চাবুক দিয়ে প্যাচ দিয়ে ইনাল সৈন্যদের খোরা থেকে টান দিয়ে এনে মাথা আলাদা করে দিচ্ছে। অপ্সরাকে দেখে ঝিরি বলল, তোমাকে এখানে আশা করিনি, ফিরে যাও, এরা অনেক বিপজ্জনক, তুমি আঘাত পাবে। অপ্সরা এক ইনাল সৈন্যর পেটে তলার ঢুকে দিয়ে তার বুক পর্যন্ত চিরে ফেলে বলল, আমাকে দুর্বল ভেবে ধোঁকা খেও না রাজকুমারী। আমি চাইলে তুমি এবং তোমার বাবার এই সাম্রাজ্য ধ্বংস করে দিতে পারি। শুধু আমার বাবার সম্মানার্থে চুপ করে আছি। ঝিরি একটু হকচকে বলল, কিন্তু তুমি তো নিজের সীমা অতিক্রম করছো আগেই। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই নিজের জানটা হারাবে। অপ্সরা এক ইনাল সৈন্য ঘোড়া থেকে টান দিয়ে নামিয়ে এক টানে তার কোমর থেকে দুই ভাগ করে ফেলে দুই দিকে ছুঁড়ে মেরে এক ঝটকায় ঝিরির চোখের সামনে এসে বলল, যার ক্ষমতা আছে সে কখনো হুমকি দিয়ে সময় নষ্ট করে না, যা পারে তা করে দেখায়। ঝিরি বলল, তুমি কি ওয়াদা করছো সর্দারের বিরুদ্ধে কাজ করবে না আর আমার কাজেও বাধা প্রদান করবে না? অপ্সরা বলল, কিন্তু আমার তো মনে পড়ছে না কোনো ওয়াদার কথা। ঝিরি রেগে বলল, তার মানে তুমি আমার কাছে বাধা সৃষ্টি করবে আবার? অপ্সরা কিছু না বলে হালকা হেসে ধুম করে তলোয়ার ছুঁড়ে মারল ঝিরির দিকে। ঝিরি আতঙ্কে হালকা সরে গেল এবং তলোয়ারটা গিয়ে বিঁধে গেল পেছনে ঝিরির মারতে আসা এক ইনাল সৈন্যর পেটে। অপ্সরা বলল, তোমার আরও সতর্ক হওয়া উচিত রাজকুমারী, সবসময় তো আমি তোমাকে রক্ষা করব না। এই বলে অপ্সরা সামনে এগিয়ে গেল। ঝিরি শুধু রাগ আর অবাক হয়ে তাকিয়ে রইল। ততক্ষণে গুটি কয়েক ইনাল সৈন্য ঘোড়া ছুটিয়ে পালিয়ে গেল। কয়েকটি তাঁবু পুড়ে ছাই হয়ে গিয়েছে। অসংখ্য লাশ পড়ে আছে। জীবিতরা তাদের প্রিয়জনকে খোঁজ করছে। কেউ কেউ লাশের সামনে বসে কান্না করছে। সর্দার এবং জাকার্তা সবকিছু ঘুরে ঘুরে দেখছে। অপ্সরা এবং পাশে পাথরের উপর বসে আছে। তখন তার কানে আসলো একটা ছেলের তার বাবার লাশের সামনে বসে কান্না করছে বাবা বাবা বলে। এটা শুনে অপ্সরার মনে পড়ল, জিদানেরও বাবাও তো মারা গিয়েছে। জিদান কি করছে এখন? নিশ্চয়ই কষ্ট পেয়ে মন খারাপ করে বসে আছে। এই মুহূর্তে আমার তার পাশে থাকাটা খুব জরুরি। এই বলে অপ্সরা সবার চোখ আড়াল করে গ্রাম থেকে বের হয়ে যেতে লাগলো। কিছু দূর যেতেই হঠাৎ পেছন থেকে ডাক আসলো, কোথায় যাচ্ছ তুমি? অপ্সরা পেছনে তাকিয়ে দেখলো জাকার্তা দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা সুলভ দৃষ্টিতে। অপ্সরা বলল, তুমি কি আমাকে অনুসরণ করছো? জাকার্তা অপ্সরার দিকে এগিয়ে এসে বলল, নিজের স্বপ্নকে অনুসরণ করা কি দোষের? অপ্সরা বলল, স্বপ্ন অনুসরণ করা দোষের না, কিন্তু আমি যে তোমার দুঃস্বপ্ন, দয়া করে আমাকে অনুসরণ করো না, তাহলে কখনোই ঘুমই ভাঙবে না তোমার। অপ্সরা সামনের দিকে হাঁটা দিলেই বলে জাকার্তা জিজ্ঞাসা করল,
কিন্তু তুমি যাচ্ছ কোথায় সেটা তো বললে না। অপ্সরা পেছনে না তাকিয়েই বলল, তোমার বাবার বোনের কাজে ব্যাঘাত ঘটাতে, চাইলে তুমি আসতে পারো। অপ্সরা হাঁটার উপর আস্তে আস্তে বাতাসে মিলে গেল। জাকার্তা পেছনে দাঁড়িয়ে একটু মুচকে এসে বলল, আমি যখন সর্দার হব তখন তুমি হবে আমার সর্দারনি, তাই এইটুকু অ্যাটিটিউড না থাকলে কিভাবে হবে। দৃশ্য পরিবর্তন। মিম মন খারাপ করে বাবার বেডরুমটা পরিষ্কার করে সবকিছু গুছিয়ে রাখছে। রক্তের ছিটাগুলো এখনও দেয়ালে বিদ্যমান। সবকিছু গোছানো শেষে বাবার মোবাইলটা হাতে নিয়ে খাটের এক পাশে বসে পড়ল। বাসাটা আজ কত ফাঁকা ফাঁকা লাগছে। চারিদিকে এত মানুষ থাকার পরেও কখনো কখনো একটা মানুষের অভাবে পুরো পৃথিবীটাই শূন্য লাগে। এসব ভাবতে ভাবতে মিম বাবার মোবাইলটা ওপেন করলো। লাস্ট কলে মিমের অনেকগুলো মিসড কল। বাবার ফোন করার পরও ফোন রিসিভ করেনি সেদিন। গ্যালারিতে ঢুকে 3টা ফোল্ডার দেখতে পেল। একটাতে সব জিদানের ছবি, সেই ছোটবেলার ছবি থেকে শুরু করে এখানের ছবি। জিদান সোশ্যাল মিডিয়ায় যত ছবি পোস্ট করত সব বাবা এই ফোল্ডারে সেভ করে রাখত। জিদানের ছোটবেলার ন্যাংটা ছবি দেখে মিম অশ্রুসিক্ত চোখে ফিক করে হেসে দিল। একবার জিদান শুয়ে শুয়ে নিজের মূত্র বিসর্জনের গোসল করছিল, সেই ছবিও আছে। মিম এক এক করে সব ছবি দেখছিল। মিমের ছোটবেলা থেকে শুরু করে বড়বেলার সব ছবি বাবা সংগ্রহ করে রেখেছে। মিম ছবিগুলো দেখছিল আর চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছিল। যখন তৃতীয় ফোল্ডারটা ওপেন করতে যাবে মিম তখন দেখলো সেটা লক করা, অর্থাৎ পাসওয়ার্ড চাচ্ছে। মিম একটু অবাক হলো, কারণ যেখানে বাবার ফোনে লক দেয়া থাকতো না কখনো, সেখানে ফোল্ডার লক করা কি করে, কেমন আছে এই ফোল্ডারে। মিম আরও আশ্চর্য হলো একটা জিনিস ভেবে, বাবার ফোনে মায়ের কোনো ছবি নেই, কিন্তু কেন। মিম আন্দাজ কয়েকটা পাসওয়ার্ড ট্রাই করলো ফোল্ডার খোলার জন্য, কিন্তু সব ইনকারেক্ট দেখাচ্ছে। জিদানের নাম, নিজের নাম, মায়ের নাম, সবার নাম ট্রাই করলো পাসওয়ার্ড হিসেবে, কিন্তু ওপেন হলো না। মিম এবার বসা থেকে উঠে পায়চারি করতে লাগলো আর ভাবতে লাগলো পাসওয়ার্ড কি হতে পারে, বাবা কি এমন রেখেছে এই ফোল্ডারে। ঠিক তখনই মিমের কানে আসলো একটা গানের লিরিক্স, জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। মিম থমকে দাঁড়িয়ে গেল এবং মিমের চোখে ভেসে উঠল অতীতের এক দৃশ্য। জিদান তখন অনেক ছোট, সবেমাত্র হামাগুড়ি দিয়ে হাঁটাহাঁটি করে। মিম একটু একটু বোঝে সব কিছু। মিম জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে আনমনে। তখন মরিয়ম বেগম জিদানকে নিয়ে খেলা করছিল বিছানায় আর বারবার আদর করে বলছিল, এটা আমার রাজকুমার। উড়ন্ত ঘোড়ায় চড়ে ফেরেশতা এসে সেই রাজকুমারকে দিয়ে গেছে। রাজকুমারের হাসিতে পুরো বাড়ি আনন্দে ভরে ওঠে। জিদান খিলখিল করে হাসছে। মিম আর চোখে তাকে হিংসা করে বলল, হ্যাঁ, এখন তো আমি কেউ না, তোমাদের রাজকুমারী তোমাদের সব। মরিয়ম বেগম হাসতে হাসতে বলল, তুমি তোমার বাবার রাজকুমারী আর এটা আমার রাজকুমার। মিম মুখ ভেঙচি কেটে বলল, বাবা এখন আর আমাদের আদর করে না, ঘরে এসেই তার আদরের ছেলেকে নিয়ে পড়ে থাকে। এমন চলতে থাকলে কিন্তু আমি চলে যাব পাশের বাড়ির সৈকতের সাথে, আর ফিরে আসবো না। মরিয়ম বেগম হো হো করে হেসে বলল, পাগলি মেয়ে আমার, দেখবা একটু পর তোমার বাবা এসে আগে তোমাকে কোলে নেবে, তারপর জিদানকে। মিম বলল, আর যদি তা না হয় তাহলে। মরিয়ম বেগম বলল, তাহলে তোমার সৈকত আছেই। এই বলে আবার হু হু করে হাসতে লাগলো মরিয়ম বেগম। মিম জানলা দিয়ে দেখতে পেল বাবা আসছে। খুশি হয়ে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল, কিন্তু বাবা এসে সবার আগেই, আমার রাজকুমারটা কই রে, এই বলে মিমকে এড়িয়ে গিয়ে আদর করে ছোট্ট জিদানকে কোলে নিয়ে চুমু খেতে খেতে বলল, এটা আমার রাজকুমার। মিম নাক ফুলে ফুসফুস করছে দরজায় দাঁড়িয়ে। মরিয়ম বেগম আফজাল শরীফকে হালকা খোঁচা দিয়ে মিমের দিকে তাকাতে বলল। আফজাল শরীফ মিমের দিকে তাকিয়ে দেখলো রাগে লাল হয়ে ফুসফুস করছে। ব্যাপারটা বুঝতে পেরে আফজাল শরীফ তাড়াতাড়ি জিদানকে মরিয়ম বেগমের কোলে দিয়ে মিমের দিকে এগিয়ে গেল। কান ধরে আর বলতে লাগলো, আমি তো আমার রাজকুমারের কথা ভুলেই গিয়েছিলাম, আসো মামুনি। মিম মুখ ফুলে অন্যদিকে ফিরে বলল, লাগবে না, যাও তোমার রাজকুমারের কাছে। দৃশ্য ফিরে এলো বর্তমানে। মিম স্মৃতিচারণ করে একটু মুচকে এসে বলল, রাজকুমার, তাই না। এই বলে এবার ফোল্ডারটা খোলার জন্য রাজকুমার লিখে পাসওয়ার্ড দিতেই ফোল্ডার খুলে গেল। মিম আবার এসে খাটে বসে ফোল্ডার ওপেন করে দেখলো এবং এখানে সব পারিবারিক ছবি, অর্থাৎ মিম, বাবা, জিদান একসাথে। কিন্তু মা কোথায়। মিম অবাক হয়ে একটার পর একটা ছবি দেখছিল। কোনো ছবিতে মা নেই, কিন্তু মিমের স্পষ্ট মনে আছে এখানে কিছু ছবি তোলার সময় মা পাশে ছিল। মিম আরও নিশ্চিত হলো যখন খেয়াল করলো জিদান এমনভাবে দাঁড়িয়ে আছে যেন সে কাউকে জড়িয়ে ধরে আছে। তার মানে জিদান মাকে জড়িয়ে ধরে ছবি তুলেছিল, কিন্তু এখানে তো মা নেই।
মা কোথায়? দৃশ্য পরিবর্তন। সৌম্য মাত্রই খাওয়া দাওয়া করে বিছানায় গা এলিয়ে দিয়েছে। চোখটা লেগে এসেছে ঠিক তখনই বাইরে থেকে জিদানের ঝাঁঝালো কণ্ঠ, সৌম্য বেরিয়ে আয়। সৌম্য ধরফর করে উঠে বসল এবং বলল, জিদান। জিদানের গলা মনে হচ্ছে। আবার জিদানের কণ্ঠে, সৌম্য বেরিয়ে আয়, আমি জানি তুই ঘরে আছিস। সৌম্য তাড়াতাড়ি করে বের হতে নিলে হঠাৎ অদৃশ্য কণ্ঠে শোনা গেল, যেও না, এখান থেকে পালাও। সৌম্য বাইরে আসতে জিদানকে উঠানে দাঁড়িয়ে থাকতে দেখল। জিদানের চোখ মুখে রাগ ভেসে আছে। ততক্ষণে সৌম্যর মা পারুল দেবী এসে বলল, আরে বাবা জিদান, তুমি কখন এলে? জিদান সৌম্যর মায়ের দিকে তাকিয়ে বলল, আদাব আন্টি, কেমন আছেন আপনি? পারুল দেবী বললে, এই তো ভালো আছি। তোমার বাবা কেমন আছে? একদিন তো বাবাকে সাথে নিয়ে আসতে পারো, মানুষটা তোমার মাকে হারানোর পর খুব একা হয়ে গিয়েছে। জিদান হতাশ ভরা কণ্ঠে বলল, আন্টি বাবা আর নেই। পারুল দেবী চমকে গিয়ে এসে জিদানের গালে হাত দিয়ে বলল, এসব কি বলছো? কবে হলো এটা? কিভাবে হলো? জিদান এবার সৌম্যর দিকে তাকিয়ে বলল, সেটা তো সৌম্য খুব ভালো বলতে পারবে আন্টি। ওকে জিজ্ঞাসা করেন ওর হাতের ধাগাটা কোথায়। সৌম্য তাড়াতাড়ি এগিয়ে এসে অবাক হয়ে বলল, এসব তুই কি বলছিস? আঙ্কেলের সাথে কি হয়েছে? আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলি না তুই? জিদান পকেট থেকে ধাগাটা বের করে সৌম্যর দিকে এগিয়ে দিয়ে বলল, যে জানার পরও না জানার ভান করে তাকে কিভাবে জানাতে হয় দেখবি সৌম্য। এই বলে জিদান সৌম্যর থুতনিতে এক ঘুষি দিয়ে ছিটকে ফেলে দিল তাকে। পারুল দেবী অবাক হয়ে তাড়াতাড়ি গিয়ে সৌম্যকে উঠাতে বলল, জিদান কি করছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? জিদান ঝাঁঝালো কণ্ঠে বলল, আন্টি আপনি জানেন না, সৌম্য আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করেছে। আমি আমার বাবার খুনিকে মেরে ফেলবো। এটা শুনে পারুল দেবী আরো অবাক হয়ে সৌম্যর দিকে তাকালো। সৌম্য হকচকে গিয়ে বলল, কি বলছিস এসব তুই? আমি আঙ্কেলকে মেরেছি মানে? পাগল হয়ে গেছিস? জিদান তেরে গিয়ে সৌম্যর কলার ধরে পারুল দেবীর হাত থেকে ছাড়িয়ে নিয়ে একটা গাছের সাথে ঠুকিয়ে গলা চেপে ধরে বলল, তোর হারিয়ে যাওয়া ধাগা আমার বাবার লাশের হাতে কি করছিল? তুই কেন মারলি আমার বাবাকে? এই বলে ছুঁড়ে মারল সৌম্যকে। সৌম্য গিয়ে কলপারের প্লাস্টিকের বালতি ভেঙে আছড়ে পড়ল। শরীরের বিভিন্ন স্থানে কেটে রক্ত বের হতে লাগলো। পারুল দেবী চিৎকার চেঁচামেচি করে কান্না করতে করতে জিদানকে থামতে বলল এবং সৌম্যকে জড়িয়ে ধরে রাখলো। সৌম্য আহত গলায় বলল, আঙ্কেলকে আমি কেন মারবো ভাই? ওই ধাগা কিভাবে আঙ্কেলের হাতে গেল আমি জানি না, বিশ্বাস করতে আমারে। জিদানের মাথায় রক্ত চড়ে আছে। সৌম্যর কোনো কথাই তার কানে যাচ্ছে না। পারুল দেবীর কাকুতি মিনতিও শুনছে না। জিদান পারুল দেবীকে ছিটকে দূরে ফেলে সৌম্যকে লাথি দিয়ে আবার ফেলে দিল। এরপর সৌম্যর গলায় পাড়া দিয়ে ধরে কর্কশ গলায় বলল, লাশের বদলে লাশ পড়বে, এটা নিয়ম। জানোস তুই আমার জীবন থেকে কি কেড়ে নিয়েছিস? যে মানুষটাকে আমাকে সব ঘৃণাকে বদলে সবসময় ভালোবেসে গিয়েছে, তুই তাকেই মেরে ফেললি। কেন করলি এটা? এগুলো বলতে বলতে সৌম্যর গলায় আরো জোরে পাড়া দিয়ে ধরল। পারুল দেবী দৌড়ে এসে জিদানের পা সরানোর চেষ্টা করতে লাগলো কাকুতি মিনতি করে, কিন্তু জিদান কিছুতেই পা সরাচ্ছে না। সৌম্যর দম প্রায় বন্ধ হয়েই আসছে, মুখ দিয়ে গঙ্গানির আওয়াজ আসছে। ঠিক তখনই এক ঝটকায় সৌম্য উঠে দাঁড়িয়ে গেল। পারুল দেবী এবং জিদান ছিটকে গিয়ে অনেকটা দূরে আছড়ে পড়ল। গাছের সাথে মাথায় আঘাত পেয়ে পারুল দেবী অজ্ঞান হয়ে গেল। জিদান কোনো রকম কোকড়াতে কোকড়াতে তাকিয়ে দেখল সৌম্য সোজা হয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে অদ্ভুতভাবে। হাতের আঙ্গুলগুলো গুনে গুনে কি যেন করছে। হঠাৎ সৌম্য ধাপ করে চোখ মেলে তাকিয়ে বলল, হ্যাঁ আমি মেরেছি তোর বাবাকে, এখন তোকেও মারবো, দেখবি তোর বাবাকে কিভাবে মেরেছিলাম। জিদান আস্তে আস্তে উঠে দাঁড়ালো। সৌম্য হাওয়ায় ভেসে জিদানের দিকে তেড়ে আসতে লাগলো হাত বাড়িয়ে। সৌম্যর চোখগুলো সম্পূর্ণ সাদা রঙের, ঠোঁটগুলো কালো রং ধারণ করেছে, চেহারায় ফুটে উঠেছে অসংখ্য ফাটল। জিদান তখনও নিজের জায়গায় দাঁড়িয়ে আছে এবং সৌম্যর আগমনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সৌম্য ঠিক যখন জিদানের বাবার মতো জিদানের বুকের নখ দিয়ে বসাতে যাবে তখন হঠাৎ সৌম্যর হাত থেমে গেল। গঙ্গানির মতো শব্দ করে সৌম্য কটমট করে শক্তি খাটাতে লাগলো জিদানকে আঘাত করার জন্য, কিন্তু কিছুতেই জিদানের শরীরে স্পর্শ করতে পারছে না, যেন পেছন থেকে কেউ সৌম্যকে টেনে ধরে রেখেছে। জিদান একটা শয়তানি হাসি দিয়ে বলল, কি হলো? দেখা আমার বাবাকে কিভাবে মেরেছিলি। থেমে গেলি কেন? আমি তো সামনেই আছি, মার আমাকে। সৌম্য রাগে গজগজ করে পেছনে তাকালো। দেখা গেল অপ্সরা দাঁড়িয়ে আছে একটা কাচের বোতল হাতে নিয়ে। সৌম্য মেয়েলি কণ্ঠে ঝাঁঝালো গলে বলল, আমার বাবা তোকে ছাড়বে না, এর জন্য কঠিন মূল্য চুকাতে হবে। অপ্সরা বলে, আমি সেটাই জেনেই এসেছি এখানে। দৃশ্য চলে যায় একটু আগে।
জিদান কবরস্থান থেকে বের হয়ে বাইক স্টার্ট করে সৌম্যদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সৌম্যর হাতের ধাগাটা তখনও জিদানের হাতে চেপে ধরা। হঠাৎ জিদানের বাইকটা ঝটকা মেরে উঠল। কোনো রকম কন্ট্রোল করে বাইক থামিয়ে ফেললো রাস্তার কিনারে। পেছন থেকে আওয়াজ এলো, কি হলো, বাইক থামালে কেন? জিদান পেছনে থেকে বলল, অপসরা তুমি? এভাবে কেউ বাইকের পেছনে এসে পড়ে নাকি? আরেকটু হলেই তো অ্যাক্সিডেন্ট করে ফেলতাম। অপসরা মুখ বাঁকিয়ে বলল, আমি ভেবেছিলাম 2 দিন পর আমাকে দেখে ইমোশনাল হয়ে দৌড়ে এসে ঝাপটে ধরবে, পেদে পেদে বলবে আই মিস ইউ। তোমার 2 দিনের অনুপস্থিতি আমার কাছে 2 যোগ মনে হয়েছে। আর একটু হলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। জিদান হাঁ করে তাকে অপসরাকে থামিয়ে দিয়ে বলল, আর কিছু? অপসরা এক লাফে বাইক থেকে নেমে বলল, আপাতত আর কিছু না। আমি খুব দুঃখিত ছিলাম তোমার বাবার কথা শুনে, কিন্তু আমার যাওয়াটা বাধ্যতামূলক ছিল জিদান। জিদান বলে, আমি বুঝতে পেরেছি সেটা, এখানে তোমার কোনো দোষ নেই। তবে যেটা করেছে এখন আমি তার কাছ থেকে হিসাব নিতে যাচ্ছি। অপসরা বলল, এটা ছেলে হিসেবে তোমার দায়িত্ব, কিন্তু তুমি হিসেবে খুবই কাঁচা। জিদান ভ্রুকুচকে বলল, মানে কি বলতে চাও তুমি? অপসরা বলল, তোমার কি মনে হয় সৌম্য তোমার বাবাকে মারতে পারে? জিদান ধাগাটা অপসরাকে দেখিয়ে বলল, কিন্তু সে পেরেছে, এটা তার প্রমাণ। অপসরা বলল, তোমার মাথায় কি গু নাকি জিদান? আচ্ছা, সৌম্য কেন মারবে তোমার বাবাকে? তার মোটিভটা কি, তার ফায়দা কি এখানে? জিদান একটু রেগে বলল, তুমি সৌম্যকে বাঁচানোর চেষ্টা করছো কেন, নাকি তুমিও জড়িত আমার বাবা হত্যার সাথে? অপসরা ঠাস করে জিদানের গালেটা চর বসে বলল, তুমি পাগল হয়ে গেছো। জিদান গালে হাত দিয়ে বলল, তুমি আমাকে মারলে অপসরা? অপসরা একটু রেগে বলল, এটা যদি মারা বলে তাহলে সত্যি সত্যি মারলে কি বলবে? নিজের মাথাটা খাটাও। সৌম্য এখন অন্য একজনের নিয়ন্ত্রণে। সে সৌম্যকে ব্যবহার করে তোমার বাবাকে মেরেছে। সৌম্য নিজেও জানে না এই বিষয় সম্পর্কে। জিদান অবাক হয়ে বলল, কি বলছে এসব? সৌম্য কার নিয়ন্ত্রণে? অপসরা বলল, আমাদের সর্দারের মেয়ে ঝিরি, সেই তোমার বাবাকে মেরেছে। হয়তো পরের শিকার তুমি অথবা তোমার বোন। সে তার বাবার দ্বারা বদ্ধপরিকর তোমাদের পরিবারকে শেষ করার জন্য। জিদান আরও কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল, কেন? আমার পরিবারই কেন? অপসরা বলল, আমি ভেবেছিলাম তুমি জানো এই কারণটা। দুঃখজনকভাবে আমিও জানি না এর কারণ। নিশ্চয়ই তোমার পরিবার ঝিরির পরিবারের সাথে যুক্ত কোনো দিক দিয়ে। জিদান কিছুক্ষণ চুপ থেকে ভাবতে লাগলো, অপসরা যা বলছে তা সত্যি কিনা। ঝিরি যদি বাবাকে মারতে চাইতো সরাসরি মেরে ফেলতে পারত, তাহলে সৌম্যকে কেন ব্যবহার করছে? জিদানকে চুপ থাকতে দেখে অপসরা বলল, কিছু মনে করো না জিদান, আমার কেন জানি মনে হচ্ছে হয়তো আমার মা কোনো মানুষ ছিল না। জিদান এই কথা শুনে চোখ চরক গাছ করে বলল, তুমি কি জানো তুমি কি বলছো? অপসরা বলল, হ্যাঁ আমি জানি। তোমার মাকে যেদিন ছবিতে দেখেছিলাম সেদিনই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু তুমি তখন ওটা শোনার জন্য প্রস্তুত ছিলে না। জিদান রাগে ধমক দিয়ে বলল, ব্যাস, আর একটা ফালতু কথা বলবেন অপসরা।